তার আগের দিন তো আমরা এই পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? ডিসিশন মেকিং এর এই পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? আপনাদের ডিসিশন মেকিং চ্যাপ্টারের জন্য সিলেবাসে ডিসিশন মেকিং চ্যাপ্টারের জন্য সিলেবাস নেই, ওটা থেকে প্রথম দিন তাহলে আপনাদেরকে বুঝে নিয়ে যান আপনাদের প্লিজ আপনাদের ফার্স্ট আগামী ক্লাসের পরীক্ষার জন্য শুরু হলো কি আমার এখান থেকে, ঠিক আছে? এটা থাকছে, এই স্লাইডটা থাকছে একটা স্লাইড, দেন দি সেকেন্ড স্লাইড ইজ দিস ওয়ান, এটা থাকছে, রাইট? এন্ড দি থার্ড স্লাইড এটা আমরা পড়িয়েছি তার আগে দিন আপনার অনলাইনে, এই স্লাইড পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, এই স্লাইড পর্যন্ত, ঠিক আছে? কারণ এই জন্য যে কতদিন তো আমরা প্রায় 2 ঘন্টা ক্লাস নিয়েছি, এখন যদি যেহেতু আপনারা বলছেন যে আপনাদের কাছে রেকর্ডিংটা নাই, অতএব আমি যদি খুব দ্রুত মুভ করি, it will be difficult for you to understand the core issue, and if I to incorporate those things in your exam, then it will be possible to give you the right result. And that is why যেটা আপনাদের কাছে ডিটেইলসটা নাই, হোপফুলি আজকে হয়তো কেউ আপনারা ক্লাস শুনে উনি শেয়ার করবেন আপনাদের সাথে, যদি না শেয়ার করেন তাহলে আগামী দিন আমরা একটা ক্লাসে ডিসকাস করব। ক্লিয়ার? ডিসিশন মেকিং এর জন্য এই পর্যন্ত হলো কি আপনাদের সিলেবাস, ঠিক আছে? তাহলে আজকে আর আমরা ডিসিশন মেকিং করছি, আমরা বুঝতে পারি এখন আমি একটা করে শেষ করে দিই, আপনি একসাথে বললে তো আমার আসলে বুদ্ধি শুদ্ধি কম, আমি ভুলে যাবো। ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা থাকবে, ফার্স্ট চ্যাপ্টার ইজ ফার্স্ট যে হ্যান্ডআউটটা আমি দিয়েছিলাম ওটা পুরোটা থাকবে, দ্যাট স্টার্টেড ফ্রম হিয়ার, রাইট? ওটা তো আমরা ফেস টু ফেস ক্লাসে মানে ফিজিক্যাল ক্লাসে নিয়েছিলাম, আমার বইয়ের নামটা মুক্ত করা দরকার নেই, ওগুলো থাকবে না, এই বিষয়টা থাকবে আমাদের, এটা আপনাদের কাছে আছে, আছে না? আচ্ছা, তারপরে আপনার এটা থাকবে সিস্টেম, এই বিষয়টা আপনাদের কাছে আছে, এটা থাকছে, তারপরে আবার এটা থাকছে, তারপরে আপনার এটা থাকছে, তারপরে আমরা আপনার এফিশিয়েন্সি ইফেক্টিভনেস নিয়ে কথা বলেছিলাম, এটা থাকছে, তারপরে বিষয়গুলো দেখাচ্ছে, তারপরে আমরা স্কিল নিয়ে কথা বলেছিলাম, এটা থাকছে, বুঝলাম না? তারপরে আমরা আপনার এই পর্যন্ত আমরা পড়িয়েছি, রাইট? আজকে আমাদের বাকি 2-3টা পৃষ্ঠা আছে, সেগুলো শেষ করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টার তাহলে আমাদের পুরোটা থাকবে লিখতে হবে আগামী ক্লাসে, আর ডিসিশন মেকিং এর ওই পর্যন্ত থাকবে, ডিসিশন মেকিংটা থাকবে প্ল্যানিং করা, আর গ্রুপ ডিসিশনটা আলাদা, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা হচ্ছে আপনারা যারা বললেন যে আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাদের ওটা শেয়ার করা হয়নি, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যারা জানেন প্রত্যেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমাদের আগামী পরীক্ষার ফার্স্ট মিড টার্মের সিলেবাস কি হবে সেটা পরিষ্কার করতে হবে। So that on the day of the exam, I don't want to hear from either any of my students that, sir, I was not able. এই কথাটা যেন আমি শুনতে
Kijani is a very important chapter. And that's Kishya Langa, তো এখান থেকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ইউ আর ফ্রি টু টেক্সট মি আগে আমি প্রশ্ন বলছিলাম যে আগামী ক্লাসে আমাদের পরীক্ষা কি না ইয়েস এন্ড অফ কোর্স ইয়েস ইফ অলমাইটি কিস টু সে দ্যাট সিলেবাস তো আমরা জানিয়ে দিই হোপফুলি আজকে আমরা চেষ্টা করব একটা ছোট কুইজ নেওয়ার জন্য জাস্ট টু হেল্প ইউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার পুরোটা আর ডিসিশন মেকিং এর প্র্যাকটিক্যাল মেট্রিক পর্যন্ত সো যেহেতু আমরা অনেকদিন পরে আবার ফেস টু ফেসে এসেছি আর আপনার ক্লিয়ারি করে আমরা ইন্ট্রোডাকশনটা বেশ 2 সপ্তাহ আগে করেছিলাম আর যেহেতু আমাদের এটার উপরে পরীক্ষা থাকবে অতএব আমরা 8 পয়েন্ট একটা স্ন্যাপশট আমরা দেখি ঠিক আছে আপনারা আমাকে 2 মিনিট আমার সময় দেবেন আমি শুধু আমার কম্পিউটারটা নিয়ে আসি আচ্ছা 2 মিনিট A greater society or greater entity
এনশিওর হতে চায় বা কনফার্ম হতে চায় যে এই গ্রেটার সোসাইটির কোনো মাইক্রো এন্টিটি দ্বারা বা গ্রেটার এন্টিটির কোনো মাইক্রো এন্টিটি দ্বারা যেন গ্রেটার এন্টিটি কোনোভাবে সাফার না করে বা ইনজুরিয়াস না হয়। সে কারণে আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর এ লিগ্যাল এন্টিটি ফর দ্য অর্গানাইজেশন। সো সেই ক্ষেত্রে আমরা বলছি যে লিগ্যাল এন্টিটি অফ হোয়াট বা পারমিশন অফ হোয়াট, এই পারমিশন অফ দি মিশন যেটা আপনার, অর্থাৎ আপনি যখন একটা অর্গানাইজেশন করতে চাইছেন তখন সোসাইটি আপনার কাছে প্রশ্ন করবে যে জানতে চাইবে যে তুমি যে দোকানটা দিতে চাচ্ছ, তুমি যে বিজনেস ভেঞ্চারটা দিতে চাচ্ছ, কেন, তোমার উদ্দেশ্যটা কি? The answer of that উদ্দেশ্য is nothing but the mission of your venture. Here, so once you been permitted to start the venture, আপনি যখন ব্যবসা শুরু করবেন, then you have realized that it is impossible for you alone. আপনার একার পক্ষে ব্যবসাটা রান করাটা quite impossible, and that is why you got some people. কোন ধরনের পিপল আপনি এনেছিলেন? আমরা আসলে তিন ধরনের পিপল আমরা এনেছিলাম। একটাকে আমরা বলি আমরা ম্যানেজমেন্ট পিপল, নন ম্যানেজমেন্ট পিপল আর রিভোল্টার্স। আমরা সেদিনই ক্লাসে বলেছিলাম যে দেখেন আমার রেসপন্সিবিলিটি ইজ নট টু টক অ্যাবাউট দি নন ম্যানেজমেন্ট পিপল অর দি ওয়ার্কার, বিকজ এটা রেসপন্সিবিলিটি অফ ইউর এইচআর টিচার। আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিচার থাকবেন, এটা তার রেসপন্সিবিলিটি। আমার দায়িত্ব হলো কি শুধুমাত্র ম্যানেজমেন্ট পিপল নিয়ে কথা বলা, এবং আমি শুধুমাত্র আমি না, এটা আসলে মানে ইটস এ কমন ট্রুথ। সেটা হলো কি যে অ্যাক্রস দি ওয়ার্ল্ড among the different types of work, the most vital, the most important, and most prestigious, and the most paid job হলো কি আপনার ম্যানেজার। তাহলে এই যে আমরা বলছি ইটস নট দি টেকনিক্যাল পিপল, রাইট? এটা টেকনিক্যাল পিপল দের হাইস্ট পেইড পিপল না, এটা ম্যানেজমেন্ট পিপল হলো কি হাইস্ট পেইড পিপল। কেন তারা হাইস্ট পেইড পিপল? তার মূল কারণ হলো কি ম্যানেজমেন্টের বিউটি হলো কি ম্যানেজমেন্ট ইজ দি ডিসিশন টেকার। So because if they take a wrong decision, একজন ম্যানেজার যদি একটা ভুল সিদ্ধান্ত নেয় এবং আমার যদি টেকনিক্যাল এক্সপার্ট যারা থাকে তারা যদি এটাকে চমৎকার করে টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করেন, তাহলে তো পুরো অর্গানাইজেশনটাই সাফার করবে, তাই না? So therefore আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন, it is your responsibility to ensure that you are taking the correct decisions for the organization. Clear? তাহলে নন ম্যানেজমেন্ট পিপলের কাজ কি? ম্যানেজমেন্ট পিপলের কাজ কি? ম্যানেজমেন্ট পিপলের মূল কাজ হলো ডিসিশন নেওয়া এবং তার ইমপ্লিমেন্টেশন এনশিওর করা। তাহলে নন ম্যানেজমেন্ট পিপলের কি কথা বলছি? আমরা বলছি নন ম্যানেজমেন্ট পিপল ডিসিশন নেন না এবং মানে আপনার ওই এনশিওর করা তাদের কাজ না, ইমপ্লিমেন্টেশন। তাহলে নন ম্যানেজমেন্ট পিপলের কাজ কি? নন ম্যানেজমেন্ট পিপলের কাজ হলো কি টু এনশিওর দ্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস ফর দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের জন্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস গুলো এনশিওর করা, so that using those logistical facilities the management people will be able to take the sound decision as well as the ensure the implementation of that decision. বলতে পেরেছি? আর ওয়ার্কারদের কাজ হলো কি simply carry forward the command of the management as well as the non-management people. So কিন্তু আবার বলছি যে নন ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার নিয়ে ডিসকাশন করবেন আপনার এইচআর, কারণ সেটা আপনার হিউম্যান রিসোর্সের মধ্যে পড়ে, আর আমার দায়িত্ব হলো কি শুধুমাত্র ম্যানেজমেন্ট নিয়ে কথা। তাহলে আমরা বারবার করে বলছি যে অর্গানাইজেশন ইজ নাথিং বাট এ লিগ্যাল এন্টিটি। এন্টিটি মানে কি? এন্টিটি মানে হচ্ছে সত্তা। সত্তা মিন্স হোয়াট? ইজ সামথিং নট বিন এবল টু ভিজিবল, মানে এটা আমরা দেখি না, ইনভিজিবল। সত্তা তো আমরা দেখি না। তাহলে এই অর্গানাইজেশনটাকে তো আমরা দেখতে চাই। তাহলে এই যে আমরা বলছি অর্গানাইজেশনাল লুক, the organizational look is not the infrastructure that the organization has. মানে আমরা সেটা বলি না আরে বাড়িটা কি সুন্দর, কিন্তু এই বাড়ির ভেতরে তো আর 10টা অর্গানাইজেশন আছে। তাহলে এই যে আমরা বলছি আপনার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি? দ্যাট মিন্স হাউ দি অর্গানাইজেশন লুকস লাইক, হাউ দি অর্গানাইজেশন লুকস লাইক দ্যাট মিন্স how the management of that particular organization been structurized. বুঝা গেছে? অর্থাৎ অর্গানাইজেশনের ম্যানেজমেন্টে কিভাবে স্ট্রাকচারাইজ হয়েছে, এটা যখন আপনারা আরো ফার্দার হায়ার স্টাডিজ করবেন তখন আপনারা দেখবেন যে আমরা অবশ্যই স্ট্রাকচার পড়াই। মানে এখানে এই কোর্সে আমরা এটা পড়াতে পারবো না, আমাদের সময় আমাদের হাতে নেই। ওখানে যেমন আমরা বলি বিউরোক্রেটিক স্ট্রাকচার, তারপরে আপনার নন স্ট্রাকচার, ফ্যাক্ট স্ট্রাকচার, ফাংশনাল স্ট্রাকচার, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, ওখানে আমরা অনেক ধরনের স্ট্রাকচার নিয়ে ডিল করি। তখন আপনারা বুঝবেন মানে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার দেখে, আবার বলছি স্ট্রাকচার মানে হলো কি আপনার ইনফ্রাস্ট্রাকচার না, এই স্ট্রাকচার মানে হলো হাউ দি অর্গানাইজেশন লুকস লাইক। তাহলে আমরা বলেছিলাম যে অর্গানাইজেশনটা দেখতে কেমন? আমরা বলেছিলাম যে অর্গানাইজেশনটা দেখতে হবে কি আপনার ট্রায়াঙ্গেল শেপ। কেন ট্রায়াঙ্গেল শেপ? কারণ এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, টপ লেভেল, মিড লেভেল, বটম লেভেল ভাগে। আমরা এক্ষেত্রে বলেছিলাম যে দেখেন আমরা যদি টপ লেভেল বটম লেভেল ভাগ করছি, তিনটা লেভেলে ভাগ করছি, তার মানে এই না যে প্রত্যেকটা অর্গানাইজেশনের
তিনটে লেভেলই থাকতে হবে, স্টিপেন্ড পাবো। আপনার অর্গানাইজেশন আপনার মনে হয় আপনি 30টা লেভেল পাবেন, আপনার অর্গানাইজেশন আপনি মনে করেন আপনি একটা লেভেল রাখবেন না, দেখেন না। কিন্তু প্রিন্সিপাল যখন আমরা যাই, অর্থাৎ নীতিগতভাবে যখন আমরা যাই, তখন আমরা বলি একটা অর্গানাইজেশনের 3টা লেভেল অফ ম্যানেজমেন্ট আছে, টপ লেভেল, মিডল লেভেল, বটম লেভেল ম্যানেজমেন্ট, এবং এদের প্রত্যেকের দায়িত্ব হলো গিয়ে দুটো, ডিসিশন মেকিং করা এবং তার ইমপ্লিমেন্টেশন এনশিওর করা। ডিসিশন মেকিং and ensure the implementation. And top level management that decision বেশি involved, bottom level management that implementation এ বেশি involved. আর সাথে আমরা বলেছিলাম যে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হলো কি আমার টপ লেভেল, টপ মিডল এন্ড দি বটম লেভেল। ক্লিয়ার? এরপর আমরা বলেছিলাম যে দুটো ভাগে আমরা এরপর একটা ম্যানেজমেন্টের ডেফিনিশন দিয়েছিলাম, if I can recall clearly. তারপর আমরা সিস্টেমটা কি, মানে পুরোটা পড়াতে কিন্তু আমরা আজকে সময় পাবো, এটা একটু স্কিপ করছি। সিস্টেমটা কি মনে আছে? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম কাকে বলে, ক্লোজ সিস্টেম কাকে বলে মনে আছে? ওপেন সিস্টেম কখন দরকার, ক্লোজ সিস্টেম কখন দরকার মনে আছে? গুড। নাও তারপর আমরা বলছিলাম ক্লোজ সিস্টেম, তারপরে আমরা বলেছিলাম যে ম্যানেজমেন্টের ফাংশন, দি অ্যাক্টিভিটিস। আমরা বলছিলাম যে ম্যানেজমেন্ট হ্যাজ ফাংশন অফ 4, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, এবং প্রত্যেকটা লেভেল অফ ম্যানেজমেন্ট যখনই আমরা বলছি লেভেল অফ ম্যানেজমেন্ট, তখনই আমরা মাথায় ভিতরে আসতে হবে 3টা লেভেল, টপ লেভেল, মিডল লেভেল, বটম লেভেল ম্যানেজমেন্ট। সো এই 3টা লেভেলেরই আমার একই কাজ, কিন্তু আমার প্রতিটা লেভেলে এটা ভ্যারি করে, রেসপন্সিবিলিটিটা ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? আমরা বলতে পারি টপ লেভেল ম্যানেজমেন্ট মোস্টলি প্ল্যানিং অ্যাজ বিকজ দ্য ডিসিশন মেকিং এর বেশি ইনভলভ, এবং আমরা যখন ডিসিশন মেকিং করিয়েছিলাম প্ল্যানিংটা আমরা পড়াইনি, তারপর আমরা বলছি যে এটা ডিসিশন প্ল্যান আর স্যার and cannot be separate from each other, এটা আনসেপারেবল, একটাকে আরেকটার সাথে আমরা সেপারেট করতে পারি। সেই কারণে দেখেন টপ লেভেল ম্যানেজমেন্ট মোস্টলি ইনভলভ ইন ডিসিশন মেকিং, therefore মোস্টলি ইনভলভ ইন প্ল্যানিং। ঠিক একইভাবে কন্ট্রোলটাকে আমরা আলাদা করতে পারি, কারণ যিনি ডিসিশন নেন তিনি তো কন্ট্রোল মেকানিজমের সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ তিনি দেখবেন যতটুকু প্ল্যানিং ইনভলভ ততটুকু কন্ট্রোলিং ইনভলভ। কিন্তু অর্গানাইজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেকটা লেভেল অফ ম্যানেজমেন্ট সমানভাবে অর্গানাইজেশন থাকে। আর আমরা এখানে লিডিং এর ক্ষেত্রে বলছিলাম যে আমরা বটম লেভেল ম্যানেজমেন্ট, যদিও এখানে আমরা দেখছি লিডিং মিন্স আপনার নেতৃত্ব বলে আমরা জানি, কিন্তু আমরা সেদিনও ক্লাসে বলছিলাম যে এই লিডিংটা আসলে নেতৃত্ব না, এই লিডিংটা হলো কি আমরা স্প্যান, SPAN অফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্টের পরিধি। ম্যানেজমেন্টের পরিধি মানে কি, যে আমার নিচে মানে আমার সহযোগী হিসাবে আমার সরাসরি ডিরেক্ট তত্ত্বাবধানে, আমার সরাসরি ডিরেক্ট কমান্ড এন্ড কন্ট্রোলে কতজন ম্যানেজমেন্ট আছে। যেমন আমরা বলেছিলাম যে স্পেস কনসিডার অনারেবল ভাইস চ্যান্সেলর, তার সরাসরি তত্ত্বাবধানে 4 জন লোক আছেন বলে আমার জানা আছে। 2 জন ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, একজন রেজিস্ট্রার মহোদয় আছেন, একজন আপনার বিজেপি বলে আপনার ট্রেজারার মহোদয় আছেন, পুরো সরাসরি তত্ত্বাবধানে। তাহলে উনি কতজনকে কন্ট্রোল করছেন? মোটে 4 জনকে। ওনার স্প্যান কটা? মোটে 4টা। যদি বাকি দুটো বাদ দেয়, সেটা ওভাবে বলি যে আপনার 2 জন মাত্র ভাইস চ্যান্সেলর আছে, তার ভাইস চ্যান্সেলর পরেই হলো ভাইস চ্যান্সেলর, তাহলে ওই 2 জন ভাইস চ্যান্সেলর, তাহলে ভাইস চ্যান্সেলরের মানে স্প্যান হবে কি মাত্র 2 জন। আর আমাদের যে ডিন মহোদয় আছে, ধরেন এই ফ্যাকাল্টির ডিন মহোদয়, তার তত্ত্বাবধানে কতজন আছে? তার তত্ত্বাবধানে আছেন আপনার যে কোনো ফ্যাকাল্টি, মানে যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহোদয়। ডিপার্টমেন্টের কত আছে? 7টা ডিপার্টমেন্ট আছে আমাদের এই ফ্যাকাল্টিতে। তাহলে ডিন মহোদয়ের তত্ত্বাবধানে সরাসরি কমান্ড এন্ড কন্ট্রোলে আছেন আমাদের 6 জন চেয়ারম্যান। ভাইস সরাসরি কমান্ডে কতজন আছে? মোটে 2 জন। তাহলে কার স্প্যান বড়? যদি আমি ধরে নিই, মানে কথা ধরে নিই যে আমার ভাইস চ্যান্সেলর মহোদয়ের টপ স্মল, তার স্প্যানটা তাহলে ছোট, মোটে 2 জন। আর যদি আমি ধরি যে আমার ডিন মহোদয় কি আপনার মিডল ওয়ান, তার স্প্যানটা হবে 6 জন। আর যদি আমি এভাবে ধরে দিই যে আমাদের একজন ডিরেক্টর মহোদয় বা আমাদের যে চেয়ারম্যান মহোদয়, ধরি যে আমরা সবাই তার অধীনস্থ, তাহলে আমার ইনস্টিটিউশনে আপনার শিক্ষক আছে কতজন? অ্যাপ্রক্সিমেটলি 20 জন। তাহলে অনারেবল ডিরেক্টরের সরাসরি তত্ত্বাবধানে আছে, ডিরেক্টর কন্ট্রোল কমান্ড এন্ড কন্ট্রোলে আছে কতজন? 20 জন। তাহলে কার স্প্যানটা বেশি বড়? ভাইস চ্যান্সেলর না ডিরেক্টরের? তাহলে ডিরেক্টর কি ভাইস চ্যান্সেলর থেকে উঁচু পজিশনে নিচু পজিশনে? বুঝতে পেরেছেন? তাহলে আপনার যেহেতু আবার এখানে আমরা বলছি আমার লিডিং মানে হবে কি নট দি নেতৃত্ব, এখানে লিডিং মানে হবে আমার স্প্যান অফ ম্যানেজমেন্ট। বুঝা গেছে? আমরা বলছি আপনি হোয়াটএভার দ্য লেভেল ইজ, আপনার 3টা এফিশিয়েন্সি ফ্যাক্টর মনে আছে আপনাদের, আমরা খুব মজা করে গল্প করে বলেছিলাম এফিশিয়েন্সি। আমরা দুটো এক্সাম্পল দিয়েছিলাম যে ডাক্তার 80% রোগী মারা গেল, মনে আছে? এটা কিন্তু ভুলে গেছি। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে সারাদিন
এই যে ডাক্তার সাহেব কত রোগী মারছেন বছরের পর বছর যুগের পর যুগ, মানে আপনার দাদার আমলে মেরেছেন, আমার বাবার আমলে মেরেছেন, আমার আমলে মারছেন, আমার পরের জেনারেশনে মারবেন। এই যে ডাক্তার সাহেব জেনারেশন আফটার জেনারেশন বা ডিকেড আফটার ডিকেড রোগী মারছেন, what is problem with him? That's the problem that we have. That is problem the efficiency and effectiveness. Effectiveness. মানে মুখস্থ করা খুব সহজ, একটা মুখস্থ করি, কিন্তু যখনই আমি বলতেছি যে এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করা, দেখেন তো মুখস্থ করে কাজ দেয় কিনা। আমি আপনাদের বলে দিতেছি, আমি বলি আপনাকে ইমপ্লিমেন্ট করতে। আমাদের প্রশ্নটা কি ছিল? ডাক্তার রোগী মারা গেল। আপনি তো ডাক্তার সাহেবকে ডেকেছিলেন, কেন ডাকছিলেন ওই ডাক্তার সাহেবকে? তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ওই ডাক্তার সাহেব রুগী বাঁচানোর মতো যোগ্য? যোগ্য স্যার, যোগ্য বলে তো রাখছিলেন, বুঝে নিয়ে যোগ্য বলে তো রাখছিলেন, তাই না? তার আগে বিষয় করবেন, এখন আপনি কি বলতেছেন? ইস ডাক্তার সাহেব 5টা মিনিট আগে আসবে, ডাক্তার সাহেবের সমস্যাটা কোথায়? He always been late. They mean the lateness. Lack of his efficiency and effectiveness. efficiency sir. একটাকে আমরা কি বলছি? Doing things right. আরেকটাকে আমরা কি বলছি? Doing things right. কোনটা কোনটা? Doing right things কোনটা? Effectiveness. তাহলে উনি কি রাইট থিংস করার সুযোগ পাইছে? তাহলে আমরা কি বলছি? যদি আরেকটু পাঁচালায় আসতে আইলে পৌঁছাইতে পারতেন, পৌঁছাইলে রুগীরা বাঁচাতে পারতেন। ল্যাক অফ ওয়াট? এফিশিয়েন্সি। আমরা ইফেক্টিভনেসকে মেজার করা যায়, আবার বলে ইফেক্টিভনেস মেজার করা যায়, মাপা যায়, এফিশিয়েন্সি মাপা যায়, মাপা যায়। কি দিয়ে মাপি আমরা? তিনটে জিনিস নিয়ে টাইম দিয়ে মাপি। এখানে কোন জিনিসটা সমস্যা? আরেকটু দিদি অন টাইমে আসতে সে ব্যর্থ হচ্ছে, তাই না? বুঝা গেছে? These are the logical things. Remember that management is a very logical thing. এর মধ্যে illogical কিছু না। বুঝা গেছে না? বোঝা যায়নি? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। পরীক্ষাটা একবারে কি করবে না। তারপরে আমরা আপনি ধীরে কাজ করবেন, আপনার মাত্র 3টে স্কিল দরকার। এই 3টে স্কিল নিয়ে প্রথমে আমরা বলে দিলাম কনসেপচুয়াল স্কিল। Conceptual skill has been what? Ability to see the future. ভবিষ্যৎ দেখার সক্ষমতা। 2 নম্বর আমরা কি বলছি? Human skill. Human skill is communication skill, interpersonal skill. Right? আর 3 নম্বরটাকে আমরা কি বলছি? 3 নম্বর হলো আপনার টেকনিক্যাল স্কিল। Here, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আপনার এরিয়া অফ স্পেশালাইজেশন, আপনাকে যদি ওরকম একটা সারের সাথে সিনারা সারের সাথে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি কি করবো? হতে পারবো? হতে পারবো না। কিন্তু দেখেন যে ভদ্রলোক কি চমৎকার হবে, কি আয় কি ভঙ্গিতে, দেখেন ওনার স্টাইলটা দেখেন কি আয় কি ভঙ্গিতে উনি আপনার সারের উপর দিয়ে ঝাঁপ দিয়ে দিলেন, এক ফোঁটা ভয় নাই। কেন ভয় নেই? নিশ্চয়ই তার কনসেপচুয়াল স্কিল ভেরি হাই, কারণ ও জানে যে ওই সার দুটো দিয়ে ওর পেট ফুটো করতে পারবে না। ইজ ইট লাইক দ্যাট? ও নিশ্চয়ই সারের সাথে কমিউনিকেশন করেছে যে বাইরে তুই আর আমি ফেলেন, তুই কিন্তু আমাদের কোথাও যাবি না। হ্যাঁ, ওয়েল কমিউনিকেশন হয়েছে, তাই না? তাও হয়নি। তাহলে উনি যে সাকসেসফুলি জবটা দিলেন বিকজ অফ হোয়াট? টেকনিক্যাল স্কিল। বুঝা গেছে কথার কথা? উনি হয়তো ম্যানেজমেন্ট বোঝেন না, কিন্তু কি করে ওই সারটাকে ম্যানেজ করতে হয় সেটা জানেন। একটু বোঝা গেছে? আমি কেন এরকম বিষয়ের উপর এক্সাম্পলগুলো দিচ্ছি, তার কারণ হলো গিয়ে যে আমার প্রশ্নগুলো আমি বলবো। ছোট গল্পের একটা ডেফিনেশন দিয়েছিল, মনে আছে আপনাদের? ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, বিতান্ত সমস্যা। তার শেষ দুটো লাইন হলো কি? অন্তরে অতৃপ্ত হবে, শান্ত করি মনে হবে, বইয়া হইল না শেষ। আপনি যখন আমার উত্তরটা লিখবেন, লেখার পরে আপনার মনে হবে ইস আরেকটু লিখলে মনে কাটছে।
কাজে লাগে। আমরা বলছিলাম যে আমার 3টে স্কিল এবং আমরা বলছি প্রত্যেকটা লেভেলে আমার প্রত্যেকটা স্কিল দরকার, কিন্তু এই স্কিলগুলো এক একটা লেভেলে আমার এক এক রকম ইম্পর্টেন্স। টপ লেভেলে দেখেন আমার সবচেয়ে বেশি স্কিল লাগে কনসেপচুয়াল স্কিল, অ্যাজ বিকজ যে আমরা কারণে বলেছি একটা টপ লেভেল ম্যানেজমেন্ট মোস্টলি ইনভলভ ইন ডিসিশন মেকিং, আর বটম লেভেল ম্যানেজমেন্ট মোস্টলি ইনভলভ ইন ইমপ্লিমেন্টেশন। তাহলে ইমপ্লিমেন্টেশনের জন্য কোন স্কিল বেশি থাকে? টেকনিক্যাল স্কিল একটা কনসেপচুয়াল স্কিল। তার মধ্যে ভালো শর্টের মধ্যে লক দিয়েছে ওটা টেকনিক্যাল স্কিল, রাইট? উনাকে ট্রেন আপ করেছে, যিনি ট্রেন আপ করেছে তাকে যদি সামনে দাঁড়া করিয়ে দেন উনি এই পরিসরে দাঁড়াতে পারবেন, বুঝতে পেরেছেন না? তাহলে আর হিউম্যান স্কিল ক্ষেত্রে আমরা বলছি হিউম্যান স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেটা প্রত্যেকটা লেভেলে সমান পরিমাণে হয়, এটা আমরা কম্প্রোমাইজ করা। এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, তারপরে আমরা ম্যানেজমেন্ট ডেফিনিশন আমরা পড়িয়েছিলাম, আর সবশেষে আমরা বলেছিলাম যে ম্যানেজমেন্ট ডেফিনিশনের ভিতরে আছে যে ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস অফ ডুইং অ্যাক্টিভিটিস কমপ্লিটলি ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি উইথ দি এন্ড থ্রু আদার্স। এই কথাটা আমরা বলেছিলাম। অর্থাৎ আমরা বলেছিলাম যে ম্যানেজমেন্ট এখন শুধুমাত্র আপনার অন্যকে দিয়ে কাজ করিয়ে নেন না, ঠিক আছে? আমরা বলেছিলাম যে ওই ক্ষেত্রে আপনি হয়তো আমার সাথে খেলবেন না, আমরা ছোটবেলায় বলছিলাম তোমার সাথে খেলবো না, তুমি খেলতে পারো। ঠিক ওই সময় ঘটবে ওখানে যখন আপনি দেখবেন যে আমি শুধু ইনস্ট্রাকশনস, ইভেন আপনিও দেখবেন আপনি জবে যাবেন, আপনার বস আপনি যে আপনাকে দিয়ে যে কাজগুলো উনি করিয়ে দিচ্ছে সেই কাজগুলো আসলে উনি কিছু বোঝেন না, উনি পারেন না, কিন্তু উনি আপনাকে হর হামেশা বলে দেওয়া করে, আপনাকে বলে গুড ফর হাবি। আপনার মেজাজটা খারাপ এই কারণে খারাপ না যে আপনি কাজ পারেন না, সেই কারণে খারাপ না, আপনার মেজাজটা খারাপ হবে এই কারণে আপনি নিজে পড়াশোনা আমার আবার কাজ করছেন। তার মানে কি আপনি নিজেও চান যে আপনার বস আপনার সাথে হাত লাগাক আর না লাগাক তাকে প্রমাণ করতে হবে সে আমাকে যে কাজের জন্য বকাঝকা করছে আমার থেকে সে সেই কাজগুলো ভালো পারে। সেটা আপনি চান না? সেটা আমি চাই না? অতএব আমার মানে বলে যে আপনার এখন ম্যানেজমেন্ট যেটা করতে হবে, ম্যানেজমেন্ট এখন আর চেয়ার মানে আমি সম্ভবত আপনাকে বলেছিলাম যে আমরা যখন পড়াশোনা করেছি ম্যানেজমেন্ট তখন আমাদের বইতে দু ধরনের এমপ্লয়মেন্টের কথা বলা হতো। একটাকে বলা হতো আপনার হোয়াইট কালার বা হোয়াইট কলার, কোনো বই বলতো হোয়াইট কালার, কোনো বই বলতো হোয়াইট কলার, মানে হোয়াইট কলার শার্টের কলার বা হোয়াইট কালার। এবং দেখবেন যে ম্যানেজমেন্ট সাধারণত আমরা একটু সাদা রঙের কাপড় পরে, আর যারা নন ম্যানেজমেন্ট পিপল বা যারা ওয়ার্কার তারা আপনার খাকি রঙের কাপড় পরে। কেন তারা খাকি রঙের কাপড় পরেন? আমি যদি মজা করে বলি যে আমাদের যারা পুলিশ ফোর্স ছিলেন, যারা বিশেষ করে আপনার রাস্তাতে দাঁড়িয়ে কাজ করেন ট্রাফিক ফোর্স, তাদের আগে ড্রেস কি ছিল? তাদের ড্রেস ছিল আপনি এখন তারা কি করেছে? এখন আগে যে পুলিশ আছে তাদের ড্রেসটা দিয়েছে, তাদের একটা অসন্তোষ। কিন্তু কথা হলো ওই ড্রেসটা ওই কালারটা কেন তাদেরকে দেওয়া হচ্ছে, বা আমরা ওই আগের ওই কালারটা কেন তাদেরকে দেওয়া হচ্ছে? কারণ নীল রংটা আপনার মনে করার পরে যারা নীল রং করেছে, নীল রংটা ময়লা পায়। সেই কারণে দেখবেন আপনারা যে জিন্সগুলো পরেন ওই অপ্লিকেশন করেন এক সপ্তাহের জিন্সের ভিতরে রয়ে যায়, কিন্তু যদি রেড শার্ট রেড প্যান্ট পরতো আপনার 4 দিন পরে ও প্যান্টটা দিবি, এটা মন খারাপ করে বিষয়টা। কারণ নীল রংটা ময়লাটাকে খেয়ে ফেলে, এবং সে কারণে দেখবেন যে যারা নীল জিন্স পরেছেন আপনি ময়লার মধ্যে বসতে বলেন ওটা আপনার এই জায়গাটা তো ধরেটা ছাড়বে, যারা এটা তো বুঝতে পারবে। কিন্তু উনি যদি ড্রেস প্যান্ট করে থাকেন উনি দেখবেন মুখতে না ঠিক আছে আমি আগে, কারণ ওই কালারটা ওনার কালারটা খাবে না। সে কারণে আগে কর্মচারীদেরকে আপনার নীল রং দেওয়া হবে। এবং এই যে এখন আমরা সকল ভদ্র সমাজে আমরা নীল জিন্স পরছি, এই নীল জিন্স কিন্তু আপনার ভদ্র সমাজের ড্রেস হিসাবে ইন্ট্রোডিউস করা হয়, আপনার নীলের হিস্ট্রি করে দেবেন, মানে নীল জিন্সের হিস্ট্রি করে দেবেন। এটা বেসিক্যালি আপনার তৈরি করা হয়েছিল আপনার খনিজ শ্রমিকদের জন্য, যে কাপড়টা আপনার ছিঁড়বে না, মানে ছিঁড়তে কম, এগুলো তো দ্রুত ছিঁড়ে যায়, তো আপনার খনির কাজ করতে পারবেন, একটু পুজো লাগবে রাখতে দিয়ে ওগুলো ছিঁড়বে না, আমার ছিঁড়লে ওটা ফ্যাশন হয়ে যায়, এগুলো ওদের জন্য ছিল হলো কি পারফেক্ট, বুঝতে পেরেছি? এবং আপনার প্রতিদিন ধুতে হয়। আর ম্যানেজমেন্ট সাহেব যেহেতু আপনার উনি ময়লা কাজ পারেন না, উনি শুধু রিপোর্টের চেয়ারে এসি করে বসে কিছু বলবেন যে ধুয়ে, সে
কারণে উনি সারা দল করতে পারেন, বুঝতে পেরেছেন? সেই কারণে আপনার ম্যানেজমেন্ট পজিশন বোঝানোর জন্য আমরা বলতাম হোয়াইট কলার জব, আর আপনার নন ম্যানেজমেন্ট পজিশন বা ওয়ার্কার লেভেলের কাজ বলতে আমরা বুঝে দেওয়া হতো ব্লু কালার জব। কিন্তু এখন আপনার যে আমার কনসেপ্ট বদলে গেছে, এখন আমি চাই, মানে সবাই চাই, ম্যানেজমেন্ট তো মাঠে নামুক, তিনি শুধু আমাকে কমান্ড করবেন, তিনি এসে প্রমাণ করবেন যে তিনিও ক্যাপ্টেন্সি নট প্লে করতে পারেন। বুঝা গেছে না আপনার? সেই ক্ষেত্রে আমরা বলছি যে ম্যানেজমেন্ট এখন আর শুধু অন্যকে দিয়ে কাজ করিয়ে দেন না, ম্যানেজমেন্ট নিজেকে ইনভলভ করেন উইথ দি ওয়ার্ক, কাজের সাথে নিজেকে ইনভলভ করেন এবং সবাইকে নিয়ে কাজ সমাধান করেন, নদী করান। তো এরপর আমরা ম্যানেজমেন্ট রোল, ম্যানেজমেন্টের মূলত তিনটা রোল, আপনার ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল, দ্যাট বিন ইন্ট্রোডিউসড বাই মিস্টার হার্টজবার্গ, হেনরি হার্টজবার্গ। তিনি আপনার ম্যানেজমেন্টের তিনটা মেজর রোল ইন্ট্রোডিউস করেছেন, ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল এন্ড ডিসিশনাল রোল। এই তিনটা রোলের ভিতরে তিনি আবার আরো ফার্দার সাব রোল ইন্ট্রোডিউস করেছেন, মোট 10টা। আমি আপনাদেরকে কখনো জিজ্ঞাসা করবো না হোয়াট আর দ্য রোল, কখনো জিজ্ঞাসা করবো না হোয়াট আর দ্য সাব রোলস, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে আমার তিনটা রোল, এই তিনটা ম্যানেজার রোল প্লে করার জন্য আপনার কোন স্কিলগুলো দরকার, such as আপনার হিউম্যান স্কিল দরকার, আপনার ইন্টারপার্সোনাল রোল প্লে করার জন্য কমিউনিকেশন, টেকনিক্যাল স্কিল দরকার আপনার ইনফরমেশনাল রোল প্লে করার জন্য, আর কনসেপচুয়াল স্কিল দরকার আপনার ডিসিশনাল রোল প্লে করার জন্য। আমি আপনাদেরকে এই 11টা রোলে বা আপনার এই এখানে 10 আর এখানে আপনার 13টা রোলের একটাও আমি আপনাকে প্রশ্ন করবো না, বলবো না, বুঝবো। কিন্তু কেন তাহলে এই রোলগুলো নিয়ে এসেছি? ইফ ইউ গো থ্রু অল দিস রুলস, এই সমস্ত রোলগুলো দিয়ে যদি আপনারা যান, তাহলে দেখবেন যে এখানে একটা রোল মিসিং, সিরিয়াসলি মিসিং। And what that role is? সেই রোলটা কি? আমরা বলছি যে সেই রোলটা হলো গিয়ে আধুনিক ব্যবস্থাপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রোল, or very very important role, very vital roles of the administration as well as the organization, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটাকে অনেকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR। আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা ম্যানেজমেন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটির মূল বক্তব্য কি কে বলতে পারে? ম্যানেজমেন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটির মূল কনসেপ্ট, মূল বক্তব্য, ম্যানেজার should be responsible for the society, right? Responsible for the society of what? For the welfare of the society. For the welfare of the society. That is the responsibility of whom? The manager. Management. Especially the manager. কেউ কি ডিনাই করবেন এটা? যে ম্যানেজমেন্ট হিসাবে সোসাইটির ওয়েলফেয়ার করার রেসপন্সিবিলিটি হলো কি ম্যানেজমেন্টের। কেউ কি এটার উপর আপত্তি আছে? কারণ এটা ডিসিশন দিবে, বাট ইমপ্লিমেন্ট করার দরকার সব আমাদের আছে। ইমপ্লিমেন্ট করতে whatever it is, ম্যানেজমেন্টের দায়িত্ব হলো কি সোশ্যাল ওয়েলফেয়ারটা এনশিওর করা, তাই না? মানে এর ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? ওই তো মানে অর্গানাইজেশন নিজে তো আর কিছু করতে পারে না, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোনো অস্তিত্ব নেই যদি না আপনি আর আমি না থাকি, তাই না? মানে আমি একটা ইউনিভার্সিটি করলাম, ওখানে কোনো ছাত্র নেই, মাস্টার নেই, কিছুই নেই, কোনো কর্মচারী কর্মকর্তা নেই, দুইটা বিল্ডিং করে দেয়, ওনার অস্তিত্ব আছে। আমরা কি করবো যে এটা কাগজে কলমে আছে, এটা অস্তিত্ব কেন? অস্তিত্ব নেই কারণে ছাত্র নেই, ছাত্র কারণে থাকবে, মাস্টার নেই, মাস্টার কারণে কর্মকর্তাই নেই, তারপরে অস্তিত্ব আছে। হ্যাঁ, তাহলে মানে আমার প্রশ্ন হলো কি, বুঝে নিন, আপনি কি এ ব্যাপারে এগ্রি যে ম্যানেজমেন্টের দায়িত্ব হলো গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারটাকে এনশিওর করা বা সোশ্যাল ওয়েলফেয়ার করা বা সোসাইটিতে কন্ট্রিবিউশন করা? আপনার কি মনে হয়? আমি আপনার কাছে জানতে চাইছি, আপনার কি মনে হয় যে অর্গানাইজেশনের উচিত, মানে ম্যানেজমেন্টটা নিজে করতে পারে না, অর্গানাইজেশনের মাধ্যমে পায়, তো মানে
আপনার অর্গানাইজেশনের উচিত সোসাইটির ওয়েলফেয়ারটা ইনশিওর করা বা সোসাইটির জন্য কিছু না কিছু ওয়েলফেয়ারের কাজ করা উচিত। আবার আইডিয়া করা বা ল্যান্ড রাখা আপনি কবে ভ্যান দিচ্ছেন আমি বিশ্বাস করি অথবা কবে দাম দিচ্ছেন ম্যান্ডেটরি পার্ট না বাট জানি কই নাম তো বলা যাবে জি আপনাদের কি মনে হয় আপনি এজ এ ম্যানেজমেন্ট আপনার কি উচিত সোসাইটির জন্য কন্ট্রিবিউট করা উচিত? মানে এমন কেউ আছে আপনি মনে করেন না বা বিশ্বাস করেন না সোসাইটির জন্য কন্ট্রিবিউশনের দায়িত্ব আপনার না, এরকম কেউ কি আছে? বুঝে নিয়ে পরে আমার দল বদলায় আপনার সুযোগ পাইলে আজকে দল বদলাম কালকে দল বদলাম অনেক দল বদলায়। এখন কথা হলো কি to do something for the society. আপনারা বলছেন yes. Then এবার টাকা সানি অন বিহাফ অফ ইউ আপনাদের জন্য সোসাইটির জন্য কিছু করবেন। স্যার আমাদের এখানে তো ফান্ড রয়েছে, প্রথমত ছিল যে প্রত্যেকে কিছু টাকা ফান্ড থাকে একটা, তারপর নিজেদের মানে ফান্ড থাকে আপনি দেবেন না, মানে ম্যানেজমেন্ট নিজের পকেট থেকে দেবে স্যার দেবে আমাদের সাথে দেবে তো আমরা হচ্ছে আমাদের ওয়ার্কিং পেমেন্টটা আমি আর কথা বলবো না স্যার খুব বলে তো দিদি জি স্যার ম্যানেজার তো একজন এমপ্লয় অত বিজনেস ওনার না। হ্যাঁ আরে অর্গানাইজেশন তো নিজে থেকে কিছু করতে পারে অর্গানাইজেশন তো আত্মা মুক্তারি অর্গানাইজেশনের প্রাণ হলো কি ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের মাধ্যমে অর্গানাইজেশন সেটা করে বুঝতে পারছেন কেমন হয় কথার কথা অনাবল বাচ্চা তার পরশুদিন আশেপাশের গ্রামে ইফতারি বিতরণ করো কালকে নিউজ কি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইফতারি বিতরণ কিন্তু কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 750 একর জমি নিয়ে আরেক আরেক জমি আছে যারা তার বাইরে গেছে যার কাছে দাও নিয়ে তোমার এই ইফতারি আমরা তো তাই জাহাঙ্গীরনগর যেখানে সেখানে আছে যার যেখানে জমি আছে সে সেখানে গেছে তাহলে অনবিয়াপতি জাহাঙ্গীরনগর আমরা বাইরে ছিলেন তারা আপনার লোক নিয়ে তাদেরকে ইফতারি দিল ঠিক আছে সব জিনিসটা বিস্তারিত সমস্যা তো আমার প্রশ্ন উত্তর জানবো না এখন কথা বলবো এই যে ফান্ড এই যে ফান্ড এই ফান্ড আসবে তো আপনার সবাই কিন্তু শুনে নিয়ে বা বুঝে নিয়ে অনেক কিন্তু বলে না আপনার বুঝি নাই আমার এই প্রশ্নটা বলে না কোম্পানি এ কোম্পানি বি দুটো কোম্পানি কোম্পানি এ হলো গিয়ে ওনার কোম্পানি উনি আপনার সোশ্যালি ওরিয়েন্টেড আর এটা আমার কোম্পানি আমি দাম করে দাম দাবি পরিষ্কার এখন এই কোম্পানির ক্যাপিটাল 100 টাকা 10 জন ওনার আছেন 100 টাকা প্রফিট করছেন যেহেতু উনি সোশ্যালি ওরিয়েন্টেড কোম্পানি এর থেকে 10 টাকা উনি আপনার সোসাইটির জন্য দান করছেন ডিস্ট্রিবিউটেবল প্রফিট থাকলো 90 টাকা বুঝতে পারছেন কারণ এটা থেকে এটা মাইনাস আপনার 90 আমার ওনার আছে কতজন 10 জন প্রতি ওনার আপনার প্রফিট হিসাবে যেটাকে আমরা বলি বিজনেসের ডিভিডেন্ড ডিভিডেন্ড হিসাবে পাবেন হলেন কি 9 টাকা হিসাব পাক্কা আপনারও ব্যাচে আমাদের দৌড় কোম্পানি বি তারাও আপনার ক্যাপিটাল হবে কি 1000 টাকা ওনার আছে 10 জন প্রফিট করছে 100 টাকা কিন্তু ওই সোসাইটির জন্য কোনো দাম নেই ঠিক আছে তাহলে আমার 100 টাকা করে ডিস্ট্রিবিউটেবল প্রফিট আমার প্রতিজন ওনার পাবেন প্রফিট 10 হিসাব পাক্কা ঠিক আছে হিসাব পাক্কা কিনা ছিল বলে ঠিক আছে এবার দুটো কোম্পানি তার ক্যাপিটাল বাড়াতে চায় দুটো কোম্পানি তার ক্যাপিটাল বাড়াতে চায় ইউ নো দি সিনারিও অফ দিস কোম্পানি আপনি এই দুটো কোম্পানির সিনারিও জানেন না এখনো 100 টাকা আছে for further investment. Which company will you choose for your investment? সোশ্যালি ওরিয়েন্টেড স্যার এটা সোশ্যালি কে এই কোম্পানি কিন্তু
ইনভেস্টমেন্ট করবেন কয়জন? আপনারা ক্লিয়ার আছে ভাই, 1 2 3 1 2 3 স্যার স্যার। আর বাকি আছে ধরেন আমার ধরে নাম 20 জন বা 21 জন হিসাবে শুনে। তাহলে এই কোম্পানি ক্যাপিটাল পাবে হলো গিয়ে 2100 টাকা, আর এই কোম্পানি ক্যাপিটাল পাবে হলো গিয়ে 700 টাকা। এই কোম্পানি কি এই কোম্পানির সাথে কম্পিটিশনে টিকতে পারবে? চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা করছেন যে আপনার রাজকন্যা আসবে, আপনার পরীক্ষা করবে, ওই চিন্তা করে লাভ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি কি প্র্যাকটিক্যালি কি এই কোম্পানির সাথে সার্ভাইভ করবে? আপনার প্রশ্নের উত্তর আমি দেব। আপাতত এই দৃষ্টিকোণ থেকে বলেন, এই কোম্পানির সাথে সার্ভাইভ করতে পারবে? আরে ইয়েস বা না, হ্যাঁ বা না করো, পারবে না করো। তাহলে এই কোম্পানির ভবিষ্যৎ কি? অন্ধকার। অন্ধকার অন্ধকার। এই কোম্পানির ভবিষ্যৎ হলো কি আপনার ব্যাংকরাপ্ট মানে কি? দেউলিয়া। এই কোম্পানি দেউলিয়া হইল, হোয়াট ইজ রেসপন্সিবল ফর হিজ দেউলিয়াত্ব? স্যার আমার একটা ছোট আর্গুমেন্ট আছে। আপনার আর্গুমেন্ট ফর ইট, আমি ওনাকে শেষ করছি। আপনি কি বলতে চাইছিলেন? আমি যদি শুধু সিনারিওটা স্যার চিন্তা করি, তাহলে স্যার যখন স্যার যে ডোনেট করছে বা আপনি গান্ধী নগরে এটা কনটেন্টের মার্কেটিং কষ্ট হতে হবে। তখন আরো কষ্ট ঢুকে দিচ্ছেন আপনি এর মধ্যে? না না স্যার, আমি যখন সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি পালন করতেছি, ওটা কিন্তু কনটেন্টের মার্কেটিং হচ্ছে না স্যার। আমরা তাতে কি হবে? পিপল বেশি স্যার আমি পেপার বেশি অ্যাকসেপ্ট করবে। রাইট স্যার আমার উনিরা বলছে ঠিক আছে কিনা, যেহেতু আমার মার্কেটিং হইতেছে, অতএব এটা আপনার পিপুল বেশি জানবে, এই লোকজন আমার প্রোডাক্ট বেশি খাবে। সেটা পারবে স্যার। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্সি বাড়বে, বেশি কিনবে, আমার প্রফিট ইমোশনাল না তাই তো ইমোশন আমার এই বয়সেই বলুন নিয়ে কি করবো বন্ধুরা নাই, আমি এখন খুব প্র্যাকটিক্যাল। তাহলে আমার মার্কেটিং করি, তাই না? এমকেটি মানে মার্কেটিং করি, তাহলে বইটা করতে যায় অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, তো ওই জিনিস দাম করতে যায় আপনার বাড়িতে শুনে আমার নতুন একটা পাঞ্জাবি কিনছি, লোকজন দেখবে পঞ্চাশে নইব, নতুন একটা পাঞ্জাবি কিনছি, দেখেন আমার কোনো ধরে যায় করে করে আমি সবাই এই কষ্টটা করতে কে আসবে? আমি ফান্ড থেকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ফান্ডটা আসলো কোম্পানির ফান্ড থেকে, কষ্টটা, তাই না? তাই তো? এটা কি আপনার ম্যানেজমেন্ট সাহেব নিজের পকেট থেকে তো দেবে না, তাহলে তো আসলো কস্ট। এই কষ্টটাকে তুলে আনতে হবে, তুলবে কেমনে? কোথেকে তুলবে? সেলসের মাধ্যমে। এই তো আপনি ভালো লোকেছেন, ভালো কথা। তাহলে আমি যেহেতু আমার এই কস্ট না, কারণ আমি সোসাইটির লোকে না, আমার এই কস্ট না, তাহলে আপনার এই 1000 টাকার পণ্য বিক্রি করতে মাত্র আপনার 10 টাকা বেশি খরচ হয়েছে, আর আমার 1000 টাকার পণ্য বিক্রি করতে 1000 টাকাই খরচ হয়েছে, তাহলে আমার পার ইউনিট কস্ট কি বেশি হলো না কম হলো? ধরেন একই কলম, একটার দাম 10 টাকা 1 পয়সা, আরেকটার দাম হবে 10 টাকা, কোনটা কিনবেন আপনি? তাহলে এই কোম্পানির প্রোডাক্ট কে কিনবে? আপনি কিনবেন নাকি আপনি যা বলবেন যে ভাই আপনি সোশ্যাল কাজ করছেন, আপনার জন্য দোয়া আপনি কিন্তু দোয়া দিবেন না, দাওয়া দিবেন এখানে। এই কোম্পানির প্রোডাক্ট বিক্রি হবে? বিক্রি হবে কি হবে না? আমার কাছে মনে হয় যে তখন আমার ক্লায়েন্টের সাথে আমার রিলেশনশিপটা আরো স্ট্রেন চিন্তা
তিনটা কোম্পানি তো মার্কেটিং হিসেবে আরে কোম্পানি করা ভাববে ওইখান থেকে স্যার আমি স্যার ধরে ধরে ওদের কোম্পানি ডোনেশনটা আসবে কোথেকে? মার্কেটিং হিসেবে যাই করে আচ্ছা, খুব ভালো কথা। তো চাকরি করেন? হ্যাঁ? বেতন দিছে এবার? হ্যাঁ? কি দেন? এবার আমরা কিছু টাকা দেন, আমি আপনার টাকা দিই। ডোনেশন হিসেবে দেন। আপনি টাকায় না আমার দিন। ডোনেশন দেন, দেন, দেখলে তো আপনি কিছু টাকা পয়সা দেন, টাকা দিয়ে দিন। টাকাই না আমার দিন, করতেই হবে। বুঝছে? টাকাটা মানে প্রশ্নটা হলো কি আমার আপনিটা কে দিব? মানি 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 সুইটার দেন হানি বেরাইটার দেন সান। মানি হলো কি এমনই জিনিস যেটা আপনার মধুর থেকেও মিষ্টি, সূর্যের থেকেও জল দেবে। সেটা মানি। আর যদি উনি ইমোশন বলছে না, রিলেশনশিপ বলছে না, উনারে কয়েন পকেট খালি করে যাইতে দেন কেমন রিলেশনশিপ দিতে হবে। রিলেশনশিপ কারে বলে, কি বলে, কত বলে, কি যাই বলে। বিজনেসের মানুষ হয়ে ওইটা পকেটে বিলের পাশে রিলেশনশিপ। এই জন্য তো দোকানে করে বড় বড় করে লেখা রাখে, বাকি সাইয়া লস দিবেন না। ঠিক আছে? আর একটা কথা লিখে রাখেন, আজকে নগদ কালকে পাবেন। হ্যাঁ, আজকে নগদ কালকে পাবেন। আমার কারণ প্রত্যেকদিন কালকে ধরে আপডেট করে তখন সবার লেখাই আছে আজকে নগদ। বাকি ওদেরকে ভবিষ্যৎ নেবার কারণ ঠিক। তাহলে যখন আমার পণ্য কেউ কিনবে না, মানে কোম্পানি এর পণ্য কেউ কিনবে না, তাহলে ওই পণ্য তৈরি করতে হলে তো আমাকে ব্যাংকের থেকে লোন নিতে হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ কি আপনাকে আমাকে বলবে যে ওয়েল তুমি তো সোশ্যালি ওরিয়েন্টেড ফার্ম, তোমার পণ্য বিক্রি হয় না, আসলে তোমার সুদ ক্যাপিটাল ব্যাংক কোম্পানি কি বলবে যে তুমি পণ্য বিক্রি হলো না হলে এটা আমার মাথা খারাপ, আমার মাথা থেকে আমার পয়সা ব্যাংক করবে। আপনি বলেন কেমনে দেবো, তুমি পণ্য নিয়ে বসে থাকো, তোমার কোম্পানি নিয়ে চলে যাবে, কিন্তু ব্যাংকের তাহলে রেসপন্সিবিলিটি কে আপনার এই কোম্পানির দেওয়ার জন্য ম্যানেজমেন্ট আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাই না? কিন্তু ওনাকে যেটা বললাম সেটা হচ্ছে অনেক এই কোম্পানি সোশ্যাল ওরিয়েন্টেড, এই কোম্পানি এবার একটু মুছে দিই, তাই না? এটা একটু মুছে দিই, তাহলে আমার টাকা এই কোম্পানি সোশ্যাল ওরিয়েন্টেড কোম্পানি, এই কোম্পানি ওই এই কোম্পানিতে কাজ করে, এই কোম্পানিও আপনার নর্মালি 100 টাকা বেতন দেয় তার এমপ্লয়ীদেরকে, এই কোম্পানিও 100 টাকা বেতন দেয়। কিন্তু এই কোম্পানি তো সোশ্যাল ওরিয়েন্টেড কোম্পানি, যে সামনে রোজা ঈদ আসতেছে, রোজা চলে আসছে ঈদ, এই কোম্পানি বলবে যে আমরা রোজার সময় ওই ঈদের সময় কিছু সোশ্যাল ওরিয়েন্টেড কাজ করবো, অতএব এই মাসের বেতন হিসাবে আমরা প্রত্যেকের বেতন থেকে 80 টাকা কর্তন করিয়া রাখিয়াছি, এই টাকাটা লইয়াই আমরা সোসাইটির জন্য কন্ট্রিবিউট করি। আর এই কোম্পানি বলবো ভাই আমরা কন্ট্রিবিউট করি না, যার যার কন্ট্রিবিউট শেষই করবো, আমি 100 টাকা বেতন 100 টাকা দিয়ে দিই। এখন তারপরে এই কোম্পানি আপনার ডিক্লারেশন দিল আমরা এমপ্লয়ি চাই আমার, কি করবে ওনারা? ওনারা জিজ্ঞাসা যে এই কোম্পানিতে আপনি থাকবেন না, এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? ঠিক আছে, মুখে বড় বড় ডায়লগ মারবে, যে কোম্পানিতে এই কোম্পানি যে আপনি করেন না, আমি তো আপনার প্রশ্ন করি যে আপনি কি জানি বলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতেছেন কেন, আপনি বলবেন স্যার সাউন্ডস খুব সুন্দর লাগে, আপনি এখন প্রশ্ন করি গুজব মানে কি রে? স্যার বলুন। গুজব মানে আমাকে যে আমাকে সবচেয়ে বেশি তাহলে who am I? আমি আসলে কি? I'm basically nothing but a commodity. আমি nothing but a commodity. আমি কেমন লাইফে কি আমাকে বেশি পেমেন্ট করবে? আমি তার, আমি তোমার। That's the learning of lesson of this education. আমি সামনে যেটা আমার পছন্দ করবো, পয়সা আপনি বাবার পয়সা দ্বারা আসেন, ধ্যান রাখি দাদা। তাহলে এই কোম্পানির ভালো ভালো এমপ্লয়িরাও এখানে অ্যাপ্লিকেশন করবে। এই কোম্পানি they will lose their best HR, তাহলে দুর্বল HR নিয়ে এই কোম্পানি কি এই কোম্পানির সাথে কম্পিট করতে পারবে? তাহলে এই কোম্পানির ভবিষ্যৎ কি?
বাংলাদেশে এরকম কোনো নীতি নাই, কিন্তু একটা নীতি আছে বা নিয়ম আছে। গ্রিড ফান্ডিং নিয়ে তো বাংলাদেশের গভর্নমেন্টের নিয়মটা হলো কি যে আপনি যে টাকাটা সিএসআর ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সে টাকাটা বা সেই আর্নিংটা আপনার ট্যাক্স ফ্রি আর্নিং, এইটুকু আছে। কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে করতেই হবে, এই করতে দিয়েছে। এখন তাহলে এটা হচ্ছে যে আপনার কি বলছিলাম, ও মানে এটা হলো কি আমার ফরেন কোম্পানি, আর যদি আমরা বলি ভাবে যে এটা হলো কি আমার এইচএসবিসি আর এটা হলো কি আমার টিবি। এখন ধরে না যে গভর্নমেন্ট বলছে যে তোমার 10% প্রফিটের রাখতেই হবে সিএসআর, তাহলে তাকে কি করতে হবে, তার প্রফিটের 10% আমরা 10 টাকা সিএসআর এর রেখে দিয়েছি। এই কোম্পানি কি বলবে, এই কোম্পানি বলবে হ্যাঁ আমি 10 টাকা রাখবো, কিন্তু ইউ নো দ্য প্রবলেম ইজ দ্যাট দিস ইজ নট মাই সোসাইটি। এটা কি এডুকেটেড সোসাইটি? এন্টিটি তো লোকালি একটা আছে, আমাদের কি একটা এন্টিটি আছে। তাহলে কি হয়েছে? তো আমাদের এন্টিটি আছে, আমাদের একজন প্রাক্তন আমাদের একজন প্রাক্তন অর্থমন্ত্রী মারা গেছেন, উনি যথার্থই বলেছিলেন বিদেশি কোম্পানিগুলো আরেকটা দেশে যায় প্রফিট করার উদ্দেশ্যে, আর্ন করার উদ্দেশ্যে নয়। তাহলে এই প্রফিট এনভায়রনমেন্টটা তৈরি করার দায়িত্ব কার? গভর্নমেন্ট। কোন গভর্নমেন্টের? তিনি যে দেশ থেকে এসেছেন সেই গভর্নমেন্টের, যে দেশে আসছেন সেই গভর্নমেন্টের। সে কারণে ওটা আমাদের একটু অন্যভাবে বুঝান। এদেশে তো ইনভেস্টমেন্ট মানে এনভায়রনমেন্ট না, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নাই মানে কি? 18 কোটি লোক আছে কিন্তু খাওয়ার লোক না, খাওয়ার লোক মন খারাপ করে না আপনারা, আমি খুব কষ্ট পাই। প্রতিদিন দেখি যে খবরের কাগজে উঠে গিয়ে আপনার কি সস্তায় জিনিসপত্র বিক্রি করতেছে, তার জন্য আপনার 5 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে। শুনতে খুব সিম্পাথাইজ মনে হয় যে কটা আপনার লাইনে দাঁড়াচ্ছে তাদের কমকে প্রত্যেক করে 5 ঘন্টা কাজ করানো, তারপরে প্রত্যেকটা যে পরিমাণ কম টাকায় রিসিভ চাইছিল সেই পরিমাণ টাকা মনে দিয়ে একটাও কাজ মন খারাপ করে না। সেভারেল টাইম আমি যেমন আপনাদের মানে বলি, মানে আপনার মন খারাপ করে আমি আপনাদের জানতে করে না বলি ওই তরকারি কিনতে গেলে দেখবেন যে আপনার মাঝারি বয়সের একজন এসে ছেলে হোক মেয়ে হোক এসে হাত পান। আমি তাদেরকে বহুবার বলছি আপনি আমার বাসায় আসেন, সারাদিন কাজ করেন, আপনার আমি 3 বেলা খাবার দেবো, মাছ দেবো, বেতন দেবো ইত্যাদি দিবেন। আপনার আমার বাড়ির ঘরে একটা মানে খারাপ একটা ছেলে আছে, আরো বলছি তুই সারাদিন বসেই থাকো, তুই আমার বাড়ির সামনে বসে থাক, তার মান কিনে ভাই আপনার ট্যাঙ্ক খারাপ, কিন্তু বসে থাক, এখানে বসে ভিক্ষা করো, এখানে বসে ভিক্ষা করো, আমাকে আপনার ভিক্ষা দেওয়া যে আপনার ভারতে এমন অনেক ভিক্ষুক আছে যারা ভবিষ্যতের বাড়ি আছে। হ্যাঁ আপনি জানেন যে রিসেন্টলি পাকিস্তানে মানে সৌদি আরব থেকে পাকিস্তানের প্রায় 5000 ভিখারিকে বিতাড়িত করেছে। আপনি করবেন এরা তো হ্যাবিটেন্স বুঝতে পারছি না, ওই জন্যই বলছি আপনার যে মজার ব্যাপার হলো কি এইচএসসি বলবে কি এটা তো আমার সোসাইটি না, আমার সোসাইটি হলে আমার জন্ম যেখানে সেখানে আমি যদি কন্ট্রিবিউট করি তাহলে আমার সোসাইটিতে কন্ট্রিবিউট করবো, এটা তোমার সোসাইটি তুমি কন্ট্রিবিউট করো। তাহলে এমনি তো ফরেন কোম্পানির সাথে আমি ক্যাপিটালে ফাইট করে পারি না, তারপরে মরার পরে কালারটা আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনশিওর করতে বলতেছেন, আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। যখন আমি নিয়ারবর্তী আপনার ব্যাংক্রাপসির কাছাকাছি চলে আসে, এই সময় এইচএসডি আসে ঢাকা ব্যাংকে কি বলবে জানেন, নক করবে ঢাকা ব্যাংকের দরজা দিয়ে এসে নক করে বলবে যে দেখো তুমি তো আগামীকালকে দেউলিয়া হয়ে যেতেছো, ব্যাপার দেউলিয়া হয়ে যাওয়ার আগে তুমি তোমার সোল্ড করবে বিক্রি করে দাও। তখন ঢাকা ব্যাংক প্রাউডলি বলতো দি বন্ড উইল বি সোল্ড, বিক্রির জন্য জন্মাই নাই। এইচএসবিস তখন আমাকে বললো যে দেখো তোমার মার্কেট প্রাইস আছে 100 টাকা, তোমার আমি 90 টাকায় দেবো, বিক্রি করে দাও, এটা কি করে না পরে কিনতেই দেবো পাবা না। কিন্তু ওই যে আমার তখন একটা প্রাইস, আমার তখন একটা
be sold. জন্মেছি বিক্রি ছিল। Right? তাহলে এই যে আমাকে আমার আইডেন্টিটি বদলাতে হলো because of what? Because of the social responsibility that you forced me to be socially responsible. জি? শেয়ার করে আপনার শুনে নেন, আগে আমার লজিকগুলো বানিয়ে রাখবেন। কনসিকুয়েন্টলি কি হবে, লোকাল কোম্পানিগুলো কখনোই বড় বড় কোম্পানির সাথে ফরেন কোম্পানির সাথে কম্পিট করে দিতে পারবে না। পারবে? পারবে? Now, let me tell you one more thing. I as a management, whenever I as a management took the oath, শপথ নিয়েছি, তখন কি প্রথম শপথ নিয়ে বলেছি যে I will sacrifice my everything for the betterness of the society? আমি আমার সর্বোচ্চটা বা সব কিছু আমার সোসাইটির জন্য দিয়ে দেবো। আমি কি কখনো বলেছি যে আমি কিছুই চাই না, শুধু আমি চাই আমার জনগণের উন্নয়ন? বলেছি? আমি আমার সব কিছু দিয়ে দেবো জনগণের জন্য, বলেছি? কিন্তু সোসাইটির একটা গ্রুপ অফ পিপল বলেছে, কে তারা? Our honorable politician. So if today I as the management start taking care of the society, যদি আজকে ম্যানেজমেন্ট হিসাবে আমি সোসাইটি টেক কেয়ার করা শুরু করি, তাহলে পলিটিশিয়ানদের কি হবে? জবলেস। তাহলে এই সোসাইটিতে অনেক জবলেস পিপল সংখ্যা হবে। আমরা কি আবার পাড়ায় পাড়ায় বলে আপনার জবলেস পিপল আসাই? অতএব যারা কমিট করেছেন, যারা ওথ নিয়েছেন, যারা ওয়াদা করেছেন যে তারা তাদের সমস্ত কিছুকে সোসাইটির জন্য স্যাক্রিফাইস করবে, let them sacrifice their everything for the betterness of the society. The day I start earning a little money, সেদিন থেকে আমি সামান্য কিছু পয়সা ইনকাম করা শুরু করেছি, on that particular day, why you are imposing some sort of social responsibility on me? Does it sound legal? It's very easy to say. পয়সা কামাই করতেছে সোসাইটির জন্য দেবেন, আমি করতেই পারি, এটা আমার রক্ত পানি করার ভাষা। আপনার ইচ্ছা হলে আপনি আমার বোঝান। Be practical, my dear. ইমোশন দিয়ে ওটা পাওয়া যায়। নীল আকাশ, খোলা প্রান্ত, যখন সংসার করবেন, নীল আকাশের খোলা প্রান্ত দুইটাই আপনার গাড়ির উপরে মঞ্চে দাঁড়ায় বলা খুব সহজ, আমি কিছু নই রে, আমি কিছু। যখন আপনি প্র্যাকটিক্যালি আসছেন তখন ভেরি ডিফিকাল্ট। Now you think and tell me, I as the management of an organization, do you really think that my responsibility is to take care of the society? আপনার কি অবজারভেশন আছে, কি কি আপত্তি আছে, সব বলেন। আপনি কিছু পাইছেন? আমার সাথে কোনো ইমোশনাল কথাবার্তা বলেন, কারণ আমি ছোট্ট যেটা জিনিস বুঝি সেটা হলো কি 2 + 2 = 4, 2 - 2 = 0। এই ইকুয়েশনের বাইরে বের করে ইকুয়েশন বুঝি। এবার লাইনে আসে জি যেমন সময় নেই তাদের ফরেন অর্গানাইজেশন এন্ড লোকাল অর্গানাইজেশন, আমিও আমার এন্টিটি কোপেট করলাম বাংলাদেশে। ফরেন অর্গানাইজেশন একটা এন্টিটি কোপেট করলাম। আমাদের যেমন ট্যাক্স, এটা হলো যে ফর শিওর এটা মাটিত ইনকাম ট্যাক্স। well my dear, foreign investorরা আপনার ট্যাক্স হলিডে, ট্যাক্স জিন্দে, ট্যাক্স ফ্রি, আপনার ট্যাক্স ক্লিয়ার করে একটা বহুত কিছু পায়। আমাদের দেয় যারা এই তো হয়ে যায় তো তাহলে আপনার ই ফি সে মানে ট্যাক্স ফ্রি। তো যদি এরকমই হয় যে আমার সিএসএফ টা হলো যে গভর্নমেন্ট থেকে ফিক্স করে দিচ্ছে, মানে ইনভেস্টর আর ওই ইনকাম থেকে 10% দিয়ে তার গভর্নমেন্টকে দিতে হবে সিএসআর অ্যাক্টিভিটিস। তো এটা তো সেম গভর্নমেন্টের টোটাল গভর্নমেন্টকে আমি একটা ফরেন ফর্ম যদি আপনি তো গভর্নমেন্ট ফিক্স করে দেয় যে কোনো এখন ভাই আপনি তো লোকাল গভর্নমেন্ট না, জাস্ট আমি একটু জাস্ট বলি, যদি আমাদের বিজনেস করতে হয় সেখানে 10% করবো না এটা করে তাহলে তো আমার ঢাকা ব্যাংক
দিছি এই প্রশ্ন করে লাভ আছে লাভ নেই জি ইমোশন না প্র্যাকটিক্যাল জি তাহলে বলা আছে আমরা তো খারাপ মনে করবো না আমরা মানুষের তবে এই কথাগুলো আসলে আমি বলি আমরা যখন সোশ্যাল ইয়ে বলে ম্যানেজমেন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলি ম্যানেজমেন্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি দুটো আর্গুমেন্ট একটাকে আমরা বলি আপনার ক্লাসিক্যাল ভিউ আর একটা বলি আমরা সোশিও ইকোনমিক ভিউ আপনাদেরকে এতক্ষণ যে আর্গুমেন্টগুলো দিলাম এগুলো সবগুলো হচ্ছে আপনার ক্লাসিক্যাল ভিউ অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লাসিক্যাল ভিউ ইজ টু বিলিভ দ্যাট ম্যানেজমেন্ট আই এজ এ ম্যানেজমেন্ট রিমেম্বার দ্যাট খুব মজার জিনিস এটা আপনাদের বলা হয় আই এজ এ ম্যানেজমেন্ট হু এম আই আমি হলাম কি একজন প্রফেশনাল ব্যক্তি আপনি আমাকে রিক্রুট করছেন কেন বলেন কেন রিক্রুট করছেন আমার বিজনেসে কন্ট্রিবিউট আপনার বিজনেস কন্ট্রিবিউট করার কি জন্য আমার শেয়ার জন্য আমার শরীরের জন্য আমার এক্সপার্টিসের জন্য তাই না? এবার যদি আমি প্রশ্ন করি এই যে আমি আপনাদেরকে পড়াইতেছি আমার বেতন কে দেয় ডিসক্রিপশন দিতেছি তাই না তাই নাকি নাকি আমার নিজের বেতন নিজে কামাই করে দিতেছি ভাবেন থাকবা রাইট স্যার আমার নিজের বেতন দিয়ে আমাকে নিজেকে কামাই করে নিতে হচ্ছে নাকি আমার ইনস্টিটিউশনাল বেতন দিচ্ছে আমাদের যখন কোর্স অফারিং করা হয় তখন বলা হয় টেন্টেটিভ নিচে ছোট্ট করে লেখা হয় যে যদি রিকোয়ার্ড নাম্বার অফ স্টুডেন্টস আপনার কোর্সে ইনভলভ না হয় তাহলে আমরা এই কোর্সটা অফার করব কিন্তু আবার এটা করে না যদি রিকোয়ার্ড নাম্বার থেকে বেশি ছাত্র ইনভলভ হয় মানে আপনার এনরোল হয় তাহলে ওইটারও একটা প্রফিটের পার্সেন্টেজ আপনারা দেবো ঠিক আছে আমি যে এতবার টাকা করি তো ভাই আমার কোর্সে যে কটা ছাত্র দেওয়ার কথা তার তো বেশি ছাত্র তো এটা অংশগ্রহণ করেন না তুমি আমার দিকে তাকে হাসি আসে বেশি কিন্তু কম হলে কোর্স অফার করে তখন আর কাছে নেই অফার তো হবে না কেন তাহলে আপনার আমার আর্নিং যেটা আমাকে ইনশিওর করে দিতে হয় সেই আর্নিং এরই একটা অংশ আমি সোসাইটিতে দিয়ে দেবো আমার অংশ টাকা দিয়ে দেবো আমার দায়িত্ব হলো আমার দায়িত্ব হলো কি অর্গানাইজেশনের টেক কেয়ার করা বিকজ আমি তার জন্য রিক্রুটেড হয়েছি এখন অর্গানাইজেশনের বিষয়ে আমি বলতে পারবো না আমি আর এই অর্গানাইজেশনের কেউ না আমি পার্টনার সোসাইটি So, after classical view also, managers are the professional people, not the owner of the business. So, therefore, they've been paid for their contribution that they will contribute to the organization. Contribute money to the operation money for the profit of the organization. আমি যদি আজকে অর্গানাইজেশনের প্রফিট জেনারেট করতে না পারি অর্গানাইজেশন কি করবে টেকনিক্যালি ওয়াচ ইওর জব ইজ নো লঙ্গার রিকোয়ার্ড অর্গানাইজেশন বলবে তোমার চাকরি আর নাই সো আই উইল বি জবলেস তাহলে আমি যখন জবলেস হব আই বিকাম দ্য বার্ডেন অফ মাই ওন যারা আল্লাহ করে যখন জবলেস তারা ফিল করে প্রতিদিন বলে করে কত চাকরি এরকম কত চাকরি করে কি করবি কি পড়াশোনা করবি কি জায়গা করবি করে তো বন্ধুরা তো করতে পারছে চাকরি দিচ্ছি উঠতে বসতে সব একটা কথা হয় So I become the burden of my own, I become the burden of my family, I become the burden of my society. So once I become the burden of my society, তখন the society এসে বলবে যে তোমার সাথে তোমার যতদিন চাকরি বাকরি না হচ্ছে ততদিন তুমি আমি টেক কেয়ার অফ ইউ বলবে বলবে তাহলে যখন সোসাইটি ইজ ইন ট্রাবল why should I ask the society যে তোমার সাথে আমি আছি contributing for you that is sounds logical कुछ पाने के लिए कुछ छोड़ना कुछ देते हुए कुछ देते প্রফেশনাল করেছে দেবে আর নেবে মেলাবো মেলাবো শুধু দেব কিছুই দেবেন না আর কবে সাপ 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 আমি তো অত ঘটনারে না ওটা ভালো লাগে না I'm the best.
citizen like you. Right. So therefore, classical view also, so they have no obligation for the society at large. Right? Only the social responsibility is to maximize the profit within the boundaries of the law. আমার কতটুকু সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাকে যে আইনপত্র আপনি দিয়েছেন এই এর বাইরে যদি ব্যবসা করতে পারবেন এই টার্মস এন্ড কন্ডিশন ওই টার্মস এন্ড কন্ডিশনকে অনার করে প্রফিট ম্যাক্সিমাইজ করা এগুলো দিয়ে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি এর বাইরে আমার এই যে গল্প কথাগুলো আমি বলেছি এটা আমার কথা না, এটা হলো কি এই লার্নের নোবেল প্রাইজ পাওয়া পাবে। নোবেল প্রাইজ পেলে আমার ভয় লাগে দেখেন প্রফেসর মিল্টন ফ্রাইডম্যান যদি পুনার ব্যাপারে আরো ডিটেলস জানতে চান তাকে বলা হয় যে আপনার ক্যাপিটালিজমের চিন্তার একটা বিশাল চুক্তিকাটা। আপনার যদি মিস্টার ফ্রাইডম্যানের নাম নেটে দেখেন দেখবেন যে হাজার হাজার পৃষ্ঠা তার নামে লিখেছে। The Nobel Prize owner ভদ্রলোক তিনি আমাদেরকে শিখিয়েছেন বা জানিয়েছেন আর বিদ্যার্থী management primary responsibility is to operate their business in their best interest of the stockholder. Stockholder means the owner, right? But the primary and the concern are financial, that is maximizing profit. Here, বাকিটা আপনারা করে নিতে পারেন। What are the critical issues are the key features of maximization of the profit after free trade while social responsibility is limited? Limited is our key. Our institution is okay. Here, that's the classical view of management social responsibility. But অন্য একটা view আছে সেটাকে আমরা কি বলছি? Socio-economic view. Classical view শেষ। এবার আমাকে আমার চেহারা আচ্ছা তাহলে আপনাদের মূল সমস্যাটা তো হয় আপনাদের মূল সমস্যাটা হলো গিয়ে যে মানি আপনার পয়সা দিয়েছেন এবং আপনারা মনে করছেন যে পয়সাটা দিলে আপনি ব্যাংকটা পেবেন সেটা তো আপনি স্যার স্যার একটা ছোট অবজারভেশন জি সেটা হচ্ছে যে আপনার মনে আছে মানে কিছু মাস আগে মুজো একটা ইয়া করলো যে ওরা ওদের প্রত্যেকটা সেল থেকে 1 টাকা করে কাজের জন্য দাম দিল এবং তার 2 মাস পরে ওরা বললো যে ওরা মোস্ট সেল একটা পানীয় হয়ে গেছে অলরেডি ওই সময়টা। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট সেল করার সময় বলে যে এইখান থেকে 1 টাকা করে ফিজিক্যালি ডিসেবল চিলড্রেনদেরকে বা বিভিন্ন রকম মানে যারা মার্জিনাল তাদের জন্য ব্যয় করলো এবং তখন ওদের সেল কিন্তু আরও হাই হয়ে যায়। আপনার কি জানা আছে যে 1 লিটার মজু বানাতে কস্ট অফ বিজনেস টোটাল 1 লিটার মজু আপনার মার্কেট পর্যন্ত আনতে কনজিউমারের ঘর পর্যন্ত আনতে টোটাল কস্ট কত 1 লিটার মজুর দাম কত 60 টাকা হবে 60 টাকা খোঁজ নিয়ে দেখেন আপনার ঘর পর্যন্ত মানে আপনার মুখ পর্যন্ত মজুর পর্যন্ত তাদের 45 টাকা বেশি খরচ হয় তাহলে তার প্রফিট কত হচ্ছে 15 টাকা 15 টাকা থেকে মোটামুটি 1 টাকা দাম করতেছে আবার দান করে আপনি ডক্টর মিটার দান করতেছেন আর ওই যে আপনি দান করলেন হ্যাঁ ওই দানটা কি আপনি দান করলেন নাকি আপনি আমাকে বলছেন লিখে রাখো 100 টাকা দিয়ে বেশি শৈবাল দেখিলে বলে উচ্চ করিসি শৈবাল হচ্ছে শৈবাল হলো গিয়ে আপনার দিঘিতে যে পানি জমে আর পাতলা পানি যেখানে আপনার কম জল থাকে সেখানে শৈবাল হলো গিয়ে দিঘির জলের উপরে ভাসে সেই দিঘির জল আপনার সংশ্লেষণ প্রক্রিয়াতে আপনার উপরে উঠে গেছে তারপরে শিশির হয়ে পড়েছে দিঘির জলই শিশির হয়ে আপনার পড়েছে সবকটা আপনার পড়েনি কারণ শৈবাল তাকে জায়গা দখল করে আছে সেই জল দিয়ে পড়েছে তার গায়ে শৈবাল তো পিছলা সে ওই জলটাকে ধারণ করতে পারে অতএব তার গা বেয়ে সেই জলটা এসে পড়েছে সেই শৈবাল সেই পুকুরের জল পুকুরে পড়ে গেল থেকে পুকুরকে বলছে লিখে রাখো 100 টাকা দিয়ে লিখে রাখো আমি মজুর 1 টাকা পাঠালাম
চিন্তা করেন তো এই কথা কয়ে কত লিটার বা কত হাজার লক্ষ লিটার তারা বিক্রি করছে। আর এর ফলে ইকোনমাইজেশন অফ প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ 45 টাকার প্রোডাক্ট তারা এখন প্রোডাকশন করতে পারছে 40 টাকা। তাহলে লাভ করলো কত? 19 টাকা। দিল কত? 1 টাকা। লিখে রাখো 1 টাকা দিলে আর বলবে সি বি লজিক্যাল মাই ডিয়ার। ম্যানেজমেন্টে ইমোশনের কোনো দাম নেই রে। এই কারণে যখন আপনি 1 টাকা কাউকে দান করলেন, সে যখন আপনার দিকে তাকিয়ে হাসলো, সাথে সাথে একটা সেলফি নেবেন, ব্যাস ঝুলিয়ে রাখবেন, নিচে নামের সাথে লিখে দেবেন দানবীর, লিখে রাখবেন দানবীর মোহাম্মদ আহমেদ। আমি আবার আপনার ছবির সাথে গেছি, আপনার পাবলিকে বলবো কিসে ছাত্র আমি বলেছি তো ওইগুলো দানবীর। সব অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, এটা বলে তো মার্কেটিং। আমি ভালো মাস্টার আপনাদের সাথে বিষয় আপনাদের ভালো মাস্টার হিসেবে আমাদের অনেক ভালো ভালো মাস্টার আপনাদেরকে আমরা যেটা বলছিলাম সোশিও ইকোনমিক বলছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার সমস্যা কি? আপনার সমস্যা হলো কি আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটিতে এই জন্য আপনি এগেইনস্টে কথা বলছেন বা পক্ষে কথা বলছেন না যে আপনাকে প্রফিটের একটা অংশ দিতে হবে, তাই তো? তাই তো, মানে আপনি ওটা দিতে চান, টাকাটা দিতে চান। But remember that, who are you? তুমি কে? Are you the entity of this country or are you the entity of the society? তুমি কি সোসাইটির একটা অংশ? Entity? মাইক্রো ম্যাক্রো? আর তুমি যখন আমার সাথে রেজিস্টার করেছো, অর্থাৎ চুক্তিবদ্ধ হয়েছো, এটা ঠিক যে এরকম কোনো কন্ডিশন আমি দেইনি যে তোমাকে দান করতে হবে, আবার এমনও তো কোনো কন্ডিশন দেইনি যে তুমি সোসাইটিকে ইনজিউর করলে দান করতে চান না, করেন না। সোসাইটিকে কন্ট্রিবিউট করতে চান না, করেন না। কিন্তু আপনার কোনো কর্ম দ্বারা সোসাইটি যেন কোনোভাবে এই যে আপনার বাসের থেকে নামে ক্যাম্পাস পর্যন্ত বা ক্লাসরুম পর্যন্ত আসতে আসতে রাস্তার উপরে 3 বার আপনার কাশি আছে না দক্কা আছে তা তো আমি জানি। ভাই যাওয়ার পরে দেখি 11টা বাজে ডাক্তার সাহেব কলকাতাতে দরকার আছে এই দায়িত্ব এই জন্যের জন্য আপনি প্রফিট করতে চান করেন, হিউজ প্রফিট করতে চান করেন, কোনো আপত্তি নেই, বাট কন্ডিশন আমার একটা, কোনোভাবেই যেন আপনার কোনো কর্মকাণ্ড দ্বারা সোসাইটি যাবে। সো আপনার প্রথম দায়িত্ব হলো কি অ্যাজ এ ম্যানেজমেন্ট, বিফোর ইউ ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজ করার আগে অ্যাজ বিকজ ইউ আর দি পার্ট অফ দ্য সোসাইটি, যেহেতু আপনি সোসাইটির একটা অংশ, অতএব আপনার দায়িত্ব হলো কি টু এনশিওর দি প্রোটেকশন অফ দ্য সোসাইটি, সোসাইটি প্রোটেকশন এনশিওর। ওটা ইনশিওর করার পরে whatever the amount of profit আপনি প্রফিট করতে পারেন, social economic responsibility বলছে the socio-economic view perceive that the business firms are not only separate entity of the society, hence should be responsible to the owner only, but should not be responsible to the owner of the but also have an obligation to the society. Should not get maximization of profit should be the secondary priority. Primary priority or primary responsibility is to protecting and then improving, if possible, the social life. আমি আপনাকে বলছি না যে আপনি সোশ্যাল ওয়েলফেয়ার করেন, করতে গেলে করেন, কিন্তু আমি আপনাকে যেটাকে
আপনি কোনো উপকার কিছু করতে পারেন। Clear? বুঝা গেছে আপনাদের? তারপরে বাকিটা আপনারা করে দিতে পারবেন ম্যানেজ ডিভাইস মানে কনসেপ্টটা বুঝলে বাকিগুলো আপনাদের যে ইন্টিগ্রেশনটা আপনারা করে নিতে পারবেন। এতে আপনার হাতে সময় কম, সেটা আপনাদের বুঝতে হবে। তাহলে এই যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা তিনটা লেভেলে লেভেলাইজ করি। 3 লেভেল। প্রথম লেভেলটাকে আমরা বলি সোশ্যাল অবলিগেশনস। কটা সোশ্যাল অবলিগেশন আছে? তার সোশ্যাল অবলিগেশন কি? যে আপনি বললেন যে কাগজে কলমে যে টার্মস এন্ড কন্ডিশনস আছে, আমি এর বাইরে আমরা অনেকটা বলি। আপনার সাথে আমার টার্মস এন্ড কন্ডিশন আছে, এর বাইরে আমি কিছু বলি। এক কথা বলবেন। তাহলে আপনার যে নিয়ম কানুন আছে বা আপনার সাথে আমি যে টার্মস এন্ড কন্ডিশন বলতে হয়েছি, আপনি সেগুলো মানতে বাধ্য। It's an obligation. Obligation is what? বাধ্যবাধকতা। Right? If you fail to perform those obligations, আপনি যদি সেই obligations-গুলো perform করতে ব্যর্থ হন, then the society has the right, society মানে the greater society has the right to take you to the justice. আপনাকে আইনের আওতায় নিয়ে আসার অধিকার society has. Why? Because we have done something harmful. এখন ধরেন কথার কথা, আপনি যখন আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেটা 30 বছর আগে, সে 30-40 বছর আগে যে নর্মস ভ্যালু সিস্টেম যেগুলো ছিল, সে 30-40 বছর মানে পরে নর্মস ভ্যালু সিস্টেমগুলো বললেন, বুঝা গেছে? অতএব আপনার মার্কেট বা আপনার কনজিউমার চাচ্ছে যে ইউ শুড প্রোভাইড সাম গুড থিংস ফর সোসাইটি। আপনি সোসাইটির জন্য কিছু ভালো কিছু কাজ করবেন বা কিছু একটা করবেন। আপনি চুক্তির বাইরে যে টার্মস এন্ড কন্ডিশনের বাইরে যে আপনি এটা আমি চাচ্ছি। আপনিও দেখলে যে আমি মানে আপনি যদি সোসাইটির জন্য এই কাজটা করেন, তাহলে at the end of the day somehow you will be better. আপনি বেটার। তো ওটা ভেবে আপনি সোসাইটির জন্য কিছু একটা করেছেন। আগে চেয়েছে কে? সোসাইটি। সোসাইটিকে রেসপন্স করেছে কে? আপনি। রেসপন্স করে কি করেছেন? সোসাইটির জন্য কিছু কন্ট্রিবিউট করেছেন। ক্লিয়ার? তাহলে আপনি সেকেন্ড যে লেভেল অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটা পাবেন। এবং সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিভনেস। ক্লিয়ার? আর মানে কি দাঁড়ানো? কথার কথা, ধরেন আপনি আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম, বা আমি আপনাকে সালাম দিলাম, কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনি সালামের উত্তর দিলেন। ঠিক আছে? তাহলে যেহেতু আপনি আমাকে সালাম দিলেন, আমি আপনাকে রেসপন্স করি। ক্লিয়ার? আপনি আমার সালাম দিলেন, আমি উত্তর না দিয়ে চলে যাই। আপনি এখানে বলার করতে পারবেন, বুঝতে পারবেন জানেন যে সালাম দিচ্ছি উত্তর দিলে যদি বলেন তো আমি আপনাকে কি বলবো? আপনার সাথে কোথায় চুক্তি দিতে হবে, সালাম দিলে that means you will have the right to actually oppose me to be the answer of this. কারণ আপনি বলবেন যে আরে আমি তো আপনার ভালো চাইছি, আপনি আমার ভালো চান, দুজনের জন্য ভালো চান, দুজনের জন্য ভালো থাকে, সোসাইটিটা ভালো থাকবে, এই জন্য কারণ কোনো ক্ষতি নাই। আমি সেটা আপনার ব্যাপারটা তো কি? আপনি হাসলেন, আমি হাসি। তাহলে আমি কি করলাম? সোশ্যাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিভনেস, রেসপন্সিভনেস সোসাইটির একটা চাহিদার প্রতি বা এক্সপেকটেশনের প্রতি আমি অনার করি। কিন্তু ওটা আমার অবলিগেশন না। ওটা যদি আমি না করি, আপনি আমাকে কিছু বোঝা গেছে না? অবলিগেশনের সাথে পার্থক্য বোঝা গেছে না? আর থার্ড, ওটাও কিন্তু মানে প্রথমটাও কিন্তু আমার পুরোপুরি সোশ্যাল রেসপন্সিবিলিটি না, দ্বিতীয়টাও আমার পুরোপুরি সোশ্যাল রেসপন্সিবিলিটি না। এখন কিন্তু আপনি সোসাইটি পুরোপুরি সোশ্যাল রেসপন্সিবিলিটি কখন করেন? আর সোশ্যাল রেসপন্সিবিলিটি কি? সোশ্যাল রেসপন্সিবিলিটি হলো গিয়ে আমরা বলছি যে সোসাইটি কোনো কিছু চাইবার আগেই, সোসাইটি এখন চাই
চাইনি, বাট আপনি অ্যাজ এ ম্যানেজমেন্ট আপনি ভাবলেন, আপনি চিন্তা করলেন, if I provide these things for the society, আমি যদি সোসাইটির জন্য এই কাজটা করি বা এই জিনিসগুলো প্রোভাইড করি, then at the end of the day society will be benefited, and if the society get the benefits of it, then at the end of the day I'll get the benefits of it, because I'm the part of the society. যেমন আমরা রমজান মাসে আমরা লেবুর দাম বাড়াই দিচ্ছি, এটা আমরা আসলে কি করছি, আমরা আসলে রেসপন্সিভ হয়েছি, চাহিদা বাড়ছে, আমরা সাপ্লাইও বাড়ছে, কিন্তু আমি স্টক করে দাম বাড়াইছি, কারণ আমরা আমাকে খাটি উৎসব গালিগালাজ করি না, হিন্দু প্রদেশ ইন্ডিয়া ওখানে যায় রমজান মাসে আপনার তারা আপনার অর্ধেক দাম দিয়েছে। Go and see, go to Kolkata, go to Delhi, go to Mumbai, go and see. আপনার তো গাড়ি গালাজ করে হিন্দু দেশ, আপনার ভগবান যে আপনার ঢাকা না দিল্লি নাকি আপনারা যায় দেখেন ঢাকায় লেবু কেজি হয়েছে আপনার 20 টাকা, লেবু হয়েছে 120 টাকা আলি, আর ওখানে আপনার 20 টাকা লেবু তারা করছে আপনার 15 টাকা। Go and see. এই গাড়ি মুসলমান আমরা, আর আমরা সোসাইটি রেসপন্স করছি। সোশ্যাল রেসপন্সিবিলিটি ওটা আজকে একটা সম্পূর্ণ ভিডিও দেখছিলাম, আমি জানি সত্যিটা জানি, চায়নাতে একটা কোম্পানি যে সিইও সাহেব, সবটা আপনাদের ইউটিউবে দেখতে হবে। আজকে আজ সকালবেলা ইংলিশ কল করছে, আমার সকালে মনে হয় আপনার দেখলাম তিনি বাংলাদেশি টাকায় 200 কোটি টাকা সমস্ত ম্যানেজমেন্টকে লিখেছেন, টেবিলের উপরে 200 কোটি টাকা বিছিয়ে দিয়েছেন, মানে 200 কোটি টাকার প্যাকেট, তারপর উনি তাদের ম্যানেজমেন্টকে বলছেন যে এই সমস্তটাকে টেবিলের উপরে ছড়াইছে টাকা। তারপরে 15 মিনিট শো, এই 15 মিনিটের মধ্যে যে যতটা গুইনে নিতে পারবে ততটা তোমার পাস, কন্ডিশন হচ্ছে গুইনে নিতে হবে, মানে আপনি নিলেন পকেটে ঢুকালেন, দশটার মধ্যে ঢুকালেন, তা আপনারা নিয়ে গুনতে হবে, ওই 15 মিনিটের মধ্যে যে করে গুনলেন, যদি আপনার 200 কোটি আপনি 15 মিনিটের মধ্যে গুইনে পকেটে নিতে পারেন 200 কোটি হবে। এমপ্লয়িরা চেয়েছে, দেখেন ওটা চায়নাতে ঘটেছে, আমি তো চায়নাতে থাকি, আমি জেনেছি, and that become viral, তাতে কি ওই কোম্পানির সুনাম বেড়েছে না কমেছে? আপনি ওই কোম্পানি যে প্রডিউস করেন ওটার ব্যবসা ওখানে করেন, আপনি নেক্সট অর্ডারটা কোন কোম্পানিকে দেবেন? আপনার এক্সিস্টিং কোম্পানি না ওই কোম্পানি? কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় ওরকম যে না আমি এটা করবো ওই উদ্দেশ্যে, আপনার নিয়তটা হবে, আপনি যদি দিতে হবে আপনার নিয়ম শিশি করেন তাহলে আপনার নিয়তটাই আমি বলবি যে আপনার রোজার মাসে বেশি দাম করা হবে, কেন? কারণ 1 টাকা দাম করলে আপনার কত? 700 টাকা, 700 টাকা সব। তাহলে নিয়মটা কি? নিয়ম ভালো না নিয়ম খারাপ? যে দানের নিয়তে দাম করতেছে নাকি আপনার সবের নিয়তে দাম করতেছে? আর আপনি বলবেন আপনার সব দরকার, সব খারাপ হতে পারে, সৃষ্টিকর্তার তো দরকার নেই, আপনার দানটা নেই। আমাদের দেখি কবে না কবে করে করতে পারবে, কবে আমার মধ্যে আপনার ঠিক আছে। আমরা বলছি ট্রুলি সোশ্যাল রেসপন্সিবল ফর্ম হয়ে গিয়ে দাঁড়ায় যারা সোসাইটি চাইবার আগে ইন অ্যাডভান্স সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করে, সো দ্যাট সোসাইটি ব্যাপারটা দেখে
Any question? No question? এবার হলো কি আপনাদের আমার কুইজ বলেন একা দেবেন না দুইজন মিলে দেবেন দুইজন মিলে আপনাদের সবার আগে আপনি সবার আগে দেবেন আর থেকে সবার আগে দেবেন ওইটা তো খোলা বইটা খোলা থাকবে কম্পিউটার খোলা থাকবে ব্যাংক থেকে যাবে না একটা আপনার কি আমার একটা কি আপনার সাথে দুটো পাস আপনি আমার কমন সেন্টার নাম যাবেন বুঝতে পেরেছো বলা একটা মিনিট দিয়ে পার্ট তিনে গোলমাল চারে পার্ট ম্যাক্সিমাম মিনিট মিনিমাম দেখেন আপনাদের কিনা না হলে এটা দিয়ে দেবে আমার ঠিক আছে বসে বসে দেখাই দেবেন আপনার সাথে আপনার তো আর একা করা যাবেন না পয়সা আপনাদের দিয়েছিলেন দেখুন You are free to keep your text open, you are free to keep your handouts open, even you are free to as here for the answer. যারা একা কাজ করছেন তাদের জন্য ফ্রি আছে, তারা চাইলে যে কারো উত্তর যে দেখে আসতে পারেন, যে কারোর সাথে যারা পাশাপাশি গ্রুপে বসেছেন সামনে পেছনে সবার সাথে ডিসকাশন করতে পারেন। কিন্তু উত্তর প্রথমটা হতে হবে এর ভেতরে, দ্বিতীয় উত্তরটা হতে হবে আপনার এর দ্বিতীয় অধ্যায় আমার কমার্সের জন্য আপনার রোল নাম্বারটা লিখবেন আর নামের ছোট্ট অংশটা ইনিশিয়াল ও আপনার নাম কি বিশাল নম্বর এখানে আপনার ছোট্ট করে নাম দেখেন মধুমিতা দেখেন দেখেন তারপরে আপনার শেষে নামটা দেবেন পুরোটা লিখবেন নাম নাম ছোট্ট করে মানে ইনিশিয়াল যেমন আমার নাম লাগবে আমি আজকে লিখবো নাম লিখবো তার সাথে আপনার রোল নাম্বার পুরো রোল নাম্বারটা পুরোটা একেবারে পুরোটা লিখবেন রোল নাম্বারে কোনো আপনার ছোট করা যাবে না রোল নাম্বার লিখতে হবে পুরোটা ঠিক আছে আপনার নামটা এখানে আর রোল নাম্বার ঠিক আছে এখন আপনাকে বুঝতে হবে এআই বানিয়েছে আমার মনে হচ্ছে আমাকে এআই বানায়নি দুটো প্রশ্ন এসেছে একটা হচ্ছে স্কিল থেকে আপনার তো তিনটা স্কিলের নাম দেবেন কনসেপচুয়াল স্কিল হিউম্যান স্কিল টেকনিক্যাল স্কিল এর ভেতরে কোন স্কিলটা আপনি মনে করছেন সেটার নাম লিখে আপনি জাস্টিফাই কোন স্টারটা ইউজ করেছে সেটা আপনি লিখবেন নামটা লিখবেন মানে আমার অ্যান্সারটা কি করে লিখতে হয় সেটা আপনাদেরকে বলছি ধরেন আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অফ, আপনি মনে করলেন যে ইট ইজ দ্য ল্যাক অ
কনসেপচুয়াল স্কিল অথবা হিউম্যান স্কিল অথবা টেকনিক্যাল স্কিল আপনি লিখবেন অ্যানসার সিম্পল যদি আপনি লেখেন কনসেপচুয়াল স্কিল ফুল স্টপ আমরা এটা বলছি যে আপনাকে লিখতে হবে না আফটার রিডিং দিস সিচুয়েশন আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট দিস ইজ দ্য ল্যাক অফ একটা কিনছেন 5 টাকা দিয়ে পুরো প্রোগ্রাম আমার কাছে অত কিছু লেখা দরকার নেই। আপনি কারণ আমি তো প্রশ্ন করেছি ল্যাক অফ ওয়াট তাহলে আপনি যে স্কিলটার নাম লিখবেন আমি বুঝে নেব যে ল্যাক অফ দ্যাট স্কিল অথবা আপনাকে প্রশ্ন করেছি যে আপনার ওয়াট পার্টিকুলার ডিসিশন স্টার আপনি যদি বলেন অ্যানালাইটিক্যাল সিম্পল লিখবেন অ্যানালাইটিক্যাল তারপরে আপনি সিচুয়েশনের যে অংশটুকু পড়ে আপনার মনে হলো যে ল্যাক অফ কনসেপচুয়াল স্কিল সেই অংশটুকু উদ্ধৃতি দিবে বুঝা গেছে বলে দেবে বুঝা গেছে আচ্ছা তার সাথে আবার এও বলে রাখছি আপনাদেরকে এটা একটু মনোযোগ দিয়ে শুনে যেহেতু আপনাদের এটা আমরা ওপেন এক্সাম দিচ্ছি মানে ওইখানে আপনার সফলতা সেহেতু আমার প্রশ্নের একটা অংশ আমি এখানে করি ইউজুয়ালি মানে মিডটার্ম ফাইনালে আমি যে প্রশ্ন বলবো এটা উপর ডিপেন্ড করছে আপনারা যদি মিডটার্মটা এরকম বই খাতা খোলা রেখে দিতে চান তাহলে এরকম প্রশ্ন আসবে আর যদি আপনারা ক্লোজ টেক্সটে যান নর্মালি যে আমরা পরীক্ষা দিই সেই ক্ষেত্রে আপনার এরকম একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন থাকবে আর বাকিগুলো নর্মাল সাধারণভাবে আপনারা যে ধরনের প্রশ্ন আমার এই প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা লিখি যেমন যে আমরা বলেছি যে ল্যাক অফ ওয়াট স্কিল ওখানে আমি প্রশ্নের ভিতরে বলে দিই যে ব্রিফলি এক্সপ্লেইন ইওর ক্লেম স্কিল অর্থাৎ আপনি কনসেপচুয়াল বলেন বা হিউম্যান বলেন বা টেকনিক্যাল বলেন যেটাই বলবেন ওটা আপনি এক্সপ্লেইন করুন ওটা যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন তাহলে আপনি ফুল অ্যান্সার দিয়ে 3 ভাগের 1 ভাগ নাম্বার পাবেন বুঝতে পারছেন আপনি মানে এখানে যদি আপনার 5 মার্ক থাকে তাহলে নিজের পক্ষে 2 মার্ক আপনি ওই ফুল অ্যান্সারটাই কারেক্টলি দেখার জন্য মানে হয়তো বা একটা টেকনিক্যাল স্কিল কিন্তু আপনি ভুল করে লিখেছেন কনসেপচুয়াল স্কিল কিন্তু আপনি কনসেপচুয়াল স্কিলের মানেটা আপনি লিখতে পেরেছেন যেহেতু ওটা লিখতে পেরেছেন সেহেতু 5-এ আমি আপনাদের 2 পাবো যদি আপনার আশাটা না রাখেন তাহলে আপনাকে আমি 2 যেহেতু ওপেন এক্সাম আর ওপেন টেক্সট সেহেতু ওই অংশটুকু আমি করি কিন্তু ফাইনালি যদি আপনারা ক্লোজ টেক্সট দেন তাহলে ওই অংশটুকু আমার না বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়েছে তো আপনার পছন্দ মতো যে একটা শব্দ ওখানে পেয়েছেন দেখে মনে করবেন যে সেটাই এই প্রশ্নটাকে বুঝে নেবেন তার রিকোয়ারমেন্ট কি অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু গিভ প্রশ্নটাকে মনে করতে হবে খুব সহজ সরল কিন্তু ব্যাপারটাতে এতটা সহজ সরল না
that you people been allowed to discuss with your other classmates. Honestly, আমি চাই যে আপনারা শেখেন, জানেন। আমার হস্টেলে পাঠায় রাখতে হবে। Conceptual is here. সিদ্ধান্ত আরো নিতে হবে আচ্ছা পরে
দুই নম্বরটা কি ভালো করে দেখছি কুইকলি না তারা খুব দ্রুত 90,000 হিউজ কোয়ান্টিটি কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে এটা কি এখন কি এফিসিয়েন্সি আসতেছে এফিসিয়েন্সি তো ডিজায়ার রেজাল্ট এখন তো ইফেক্টিভনেস কি is the effectiveness our land of the mill producing desired result. একটা দেখা সবাই নামটাও লিখে সময় নেই না যখন 10 মিনিট আছে আর কাজ শেষ হওয়া So you want to do? Sorry. মোবাইল দেখেন না দাঁড়িয়ে efficiency over effectiveness দুইটাই তো হয়ে গেল তাই না যে কোনো দুইটাই ট্রান্সফার হয়ে গেল তখন efficiency আসলে কিন্তু নক করছে ওটা সময়
আর বি নাম্বারটা কি দিয়েছেন? রকটাইল স্টাইল ডাইরেক্ট Thank you, Dave. Sir, thank you very much. Thank you very much, sir. आगे बाकी आसान है। একটু লেখা দিচ্ছে आगे बाकी আপনার দুটো মিনিট সময় দেবে যেহেতু আপনাদের পরীক্ষা আগে আমি এই মুহূর্তে কোনো ক্লাস পাবো না এটা উত্তর আমি এটা বলে দিচ্ছি না পরীক্ষার সময় না আপনাদের উত্তর লিখতে সমস্যা না আমরা প্রশ্ন করেছি অ্যাজ এ সিটি হাউস হোল্ড তাহলে এখানে আপনি কে আপনি একজন রেসিডেন্স একজন শহরের একজন অধিবাসী প্রথমে বলেছি যে আপনি কে সিটি রিমেম্বার এই যদি আপনি মানে অ্যাজ এ রেসিডেন্ট যদি না বলতাম যদি আমি এখানে বলতাম ইউ আর দ্য সিটি অথরিটি তাহলে কিন্তু একই উত্তর বোঝা গেছে না বোঝা যায় তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমি প্রশ্নে কি চেয়েছি আপনি একজন রেসিডেন্ট হিসাবে আপনি কি বলছেন বা আপনি কি মনে করছেন তাহলে এখানে রেসিডেন্টের কিছু বক্তব্য আছে না তারা কি মনে করছেন আমাদের সাথে আলাপ আলোচনা করবেন কি বিষয়ে এখানে প্রশ্নটা হলো যে কজ অফ কারেন্ট আপনার আনহাইজেনিক অ্যাটমসফিয়ার অফ দ্য সিটি ঠিক আছে ডাস্টবিন সরিয়ে নেওয়াটা তো বিন ওয়েলকাম বাই দেম সিটি পিপলরা ডাস্টবিন সরিয়ে নেওয়াটাকে মানে সরি ডাস্টবিন ইন্ট্রোডিউস করাটা মানে ওপেন ডাস্টবিন সরিয়ে নিয়ে ওখানে আপনার বিন ইন্ট্রোডিউস করাটাকে ওয়েলকাম করেছে তাহলে সমস্যাটা কি হয়েছে তারা বিন দিয়েছেন কিন্তু বিনটা ক্লিন করার লোক এবং তারা বলছে যে যারা এই কাজটা করবে অর্থাৎ যারা এই ক্লিনটা করবে তারা রেগুলারলি আসেননি এবং বিষয়টা এমন যে সিটি কর্পোরেশনের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই না এই কথাগুলো বলা হচ্ছে না এখানে তাহলে এগুলো কার বক্তব্য আপনার বক্তব্য তাহলে এটা কি আপনি মনে করছেন যে সিটি কর্পোরেশনের কনসেপচুয়াল স্কিলের ঘাটতি সিটি কর্পোরেশন আগের থেকে বুঝতে পারে না যে আমাদের ফিউচারের লোকজনদের পরিষ্কার করবে না আমাদের লোকজনদের পরিষ্কার করবে না এটা আমরা বুঝি না বুঝি না তাহলে কনসেপচুয়াল স্কিল বা ব্যাপারটা কি এরকম যে তিনি আপনার সিটি অথরিটি তাদের সাথে কমিউনিকেট করে নাই যে এখান থেকে কিন্তু বিনগুলো পরিষ্কার করতে হবে বুঝছিস তো বিন পরিষ্কার করতে হবে সেটা কমিউনিকেট করে নাই ব্যাপারটা কি তাই তাহলে এইটাও তাহলে ল্যাক অফ সুপারভিশন এটা কি আমার টেকনিক্যাল স্কিল করছে লিগাল স্কিল করছে না সোশ্যাল স্কিল করছে টেকনিক্যাল স্কিল কোশ্চেন নাম্বার 2 আর এটা যে আমি বলছি এটা তো আপনার মাথায় আছে আমি যেটা বলছি সেটাই যে অ্যাকসেপ্ট করবেন নট ম্যান আপনারা যুক্তি দেবেন ভাববেন আগামী দিনে আমি খতম করে দেবো তখনও চাইলে আপনারা চ্যালেঞ্জ করবেন কিন্তু ওই ইমোশনালি না স্যার আমার মনে হয় আমি বিশ্বাস করি আপনার মনে হওয়া আপনার বিশ্বাস আমার জন্য পুরা পয়সা হবে আমি দেখি কি বলছে কি I love you as a business executive as a business student
আমি মোর প্র্যাকটিস আমার ভিতরে কোনো ইমোশন এই বললাম আমি যদি কোনো এবার আর কোনো ইমোশন 2 নম্বর কোশ্চেন অ্যাকর্ডিং টু ইউর আন্ডারস্ট্যান্ডিং এটা হলো কি আপনি যে ছাত্র হিসেবে আপনাকে প্রশ্ন করেছি হোয়াট ডিসিশন স্টার্ট এটা আপনি পিপুলার পার্সপেক্টিভ থেকে বা সিটিজেনের পার্সপেক্টিভ থেকে আপনি দিতে পারেন রেম নাও ভুল আমার করছে ডিসিশন স্টার্ট আছে চাপ রেম নাও ভুল করছে একটা হলো ডিরেক্টিভ একটা হলো আমার বিহেভিয়ারিস্টিক একটা হলো আমার অ্যানালাইটিক্যাল আর একটা হলো আমার কনসেপচুয়াল এটা ডিসিশন বিহেভিয়ারাল না বিহেভিয়ারটা কি আপনার অ্যাটিটিউড অ্যাটিটিউডাল না আপনি কি অ্যানালাইসিস করেছিলেন বা সিটি অপারেটর কি অ্যানালাইসিস সিটি অপারেটর দেখা হবে সিটি অপারেটর অ্যানালাইসিস করেছিল আপনি বলছেন সিটি অপারেটর হঠাৎ করে এখন আপনি বলতে পারেন দুইটা প্রবাবল অ্যানসার বলতে পারেন দুটো একটা হতে পারে ডিরেক্টিভ একটা হতে পারে একটা চ্যাপ্টার একটা ডিসিশন মেকিং একটা ওইটা ফিগার একটা আর আমি ফার্স্ট মাস্টারে বইটা পড়ি এই দুইটার উপরেই আপনার ই না মিড না ডিসিশন মেকিং আর একটা ফার্স্ট চ্যাপ্টার ডিসিশন মেকিং ভাই গ্রুপে দিয়ে দিবেন সমস্যা নেই Thank you.